শুভব্রত রায় অফিসিয়ালের বাঙালির গল্পের থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের কালজয়ী স্রষ্টা সত্যজিৎ রায়, আর তার কলম থেকে উঠে আসা আমাদের সকলের প্রিয় গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র অর্থাৎ ফেলুদা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফেলুদা সিরিজের অন্যতম সেরা এবং ঐতিহাসিক একটি রহস্য রোমাঞ্চ গল্প, রবার্টসনের রুবি। ঐতিহাসিক বলছি কারণ এটি হলো সত্যজিৎ রায়ের লেখা সর্বশেষ ফেলুদা কাহিনী। এই অনবদ্য গল্পটি প্রথম আত্মপ্রকাশ করেছিল 1399-এ শারদীয়া দেশ পত্রিকায়। বীরভূমের পটভূমিতে তৈরি রহস্যে ভরপুর এই গল্পটি আজ আপনাদের সামনে অডিও স্টোরি আকারে পরিবেশিত হতে চলেছে। চলুন আর দেরি না করে পাড়ি দিই ফেলুদা, তোপসে আর জটায়ুর সাথে এক নতুন অ্যাডভেঞ্চারে। মামা ভাগ্নে বলতে আপনার বিশেষ কিছু মনে পড়ে? প্রশ্নটা জটায়ুকে করল ফেলুদা। আমি অবশ্য উত্তরটা জানতাম, কিন্তু লালমোহন বাবু কি বলেন সেটা জানার জন্য তার দিকে কৌতূহলী দৃষ্টি দিলাম। আঙ্কেল অ্যান্ড নেফিউ, চায়ে সশব্দ চুমুক দিয়ে পাল্টা প্রশ্ন করলেন লালমোহন বাবু। নো স্যার, ইংরেজি করলে চলবে না। মামা ভাগ্নে বলুন তো দেখি কিসের কথা মনে পড়ে? দাঁড়ান মশাই, আপনার এই দুম করে করা প্রশ্নগুলো বড় গোলমেল। মামা ভাগ্নে, মামা ভাগ্নে, ওহ, আমি হাল ছাড়লুম। এবার আপনি আলোকপাত করুন। অভিযান ছবিটা দেখেছেন? সে তো বহুকাল আগে। ও ইয়ে। লালমোহনবাবুর চোখ দুটো জল জল করে উঠল। সেই পাথর, একটা বিরাট চ্যাপ্টা চাইয়ের ওপর আর একটা বিরাট পাথর ব্যালান্স করে রাখা হয়েছে নাকের ডগায়। মনে হয় হাত দিয়ে ঠেলা মারলেই ওপরের পাথরটা দুলবে। মামার বেটে ভাগ্নে, তাই তো? রাইট। ব্যাপারটা কোথায় সেটা মনে পড়েছে? কোন জেলা বলুন তো? বীরভূম। ঠিক ঠিক। অথচ ও অঞ্চলটায় একবারও ঢু মারা হয়নি। আপনি গেছেন? টু টেল ইউ দ্য ট্রুথ, নো স্যার। ভাবুন তো দেখি, আপনি লেখক, তা যেরকম লেখাই লিখুন না কেন, অথচ রবীন্দ্রনাথ যেখানে তার অধিকাংশ জীবন কাটিয়েছেন সেখানেই যাননি। কি লজ্জার কথা বলুন তো দেখি। যাবো যাবো করেও যাওয়া হয়নি মশাই। আর সত্যি বলতে কি, আমরা তো ট্যাগরের রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরেছি কিনা, তাই শান্তিনিকেতন টেতনকে তেমন আর পাত্তা দিইনি। হনলুতে হুলস্থুল যে লিখেছে, সে আর কবিগুরু থেকে কি প্রেরণা পেতে পারে বলুন? আপনি বীরভূম বলতে আশা করি শুধু শান্তিনিকেতন ভাবছেন না। বক্রেশ্বরের হট স্প্রিংস আছে, কেন্দুলিতে কবি জয়দেবের জন্মস্থান আছে, বামাখ্যাপা যেখানে সাধনা করতেন সেই তারাপীঠ আছে, মামা ভাগ্নের দুবরাজপুর আছে, অজস্র পোড়ামাটির মন্দির আছে। সেটা আবার কি দেখবার জিনিস মশাই? টেরাকোটা জানেন না? বাংলার এক বড় সম্পদ। টেরাকোটা মানে বেকা বাড়ি? কেউ কোনো বিষয়ে অজ্ঞানতা প্রকাশ করলে ফেলুদার স্কুল মাস্টার মূর্তিটা বেরিয়ে পড়ে। ও বলল, টেরা, TERRA, ল্যাটিন ও ইটালিয়ান কথা, মানে মাটি। আর কোটা, COTTA, এও ইটালিয়ান কথা, মানে পোড়া। মাটি আর বালি মিশিয়ে তা দিয়ে নানা রকম মূর্তি ইত্যাদি গুঁড়ে উনুনের আঁচে রেখে দিলে যে লাল চেহারা নেয় তাকে বলে টেরাকোটা। যেমন সাধারণ ইট। যেটা বানানো হয় সেটা শুধু দেখতে সুন্দর তা নয়, টেকসইও বটে। এই টেরাকোটার মন্দির ছড়িয়ে আছে সারা পশ্চিমবাংলায় আর বাংলাদেশে। তার মধ্যে সেরা কিছু মন্দির পাওয়া যাবে বীরভূমে। তার কোনো কোনোটা 250-300 বছরের পুরনো। কারুকার্য দেখলে মাথা ঘুরে যায়। বাংলার এই সম্পদ সম্বন্ধে যে ওয়াকিবহাল নয়, সে বাংলার কিছুই জানে না। বুঝলাম, জানলাম, আমার ঘাট হয়েছে। কাইন্ডলি এক্সকিউজ মাই ইগনোরান্স। আপনি জানেন না, অথচ একজন শ্বেতাঙ্গ অধ্যাপক এ নিয়ে যা কাজ করে গেছেন তার তুলনা নেই। কার কথা বলছেন? ডেভিড ম্যাকজন। অকাল মৃত্যু তার কাজ শেষ করতে দেয়নি, কিন্তু তাও যা করেছেন তার জবাব নেই। আপনি খবরের কাগজের হেডলাইন ছাড়া আর কিছু পড়েন না জানি, তাই আজ স্টেটসম্যানের প্রকাশিত এই প্রবন্ধ আপনার দৃষ্টি এড়িয়ে গেছে তা অনুমান করতে পারি। না হলে ডেভিড ম্যাকজনের উল্লেখ সেখানে পেতেন। কি লেখা বলুন তো? রবার্টসন্স রবি। রাইট রাইট। লেখার নামটা দেখে আর রঙিন ছবিটা দেখে পড়তে আরম্ভ করেছিলাম, কিন্তু ধোপা এসে সব মাটি করে দিল। প্রবন্ধের লেখক পিটার রবার্টসন
এখন এখানে ভারত প্রেমিক বলে মনে হলো। ম্যাকাচানের লেখা পড়ে বীরভূমের মন্দির দেখতে চায়, তাছাড়া ট্যাগরের শান্তিনিকেতন দেখতে চায়। কিন্তু রুবির ব্যাপারটা কিভাবে আসছে? এই পিটারের এক পূর্বপুরুষ প্যাট্রিক রবার্টসন সিপাহীদের বিরুদ্ধে লড়েছিলেন, বেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন ছিলেন। যুদ্ধ যখন শেষ হয় এবং ব্রিটিশদের জয় হয়, প্যাট্রিক তখন লখনৌতে, মোটে ২৬ বছর বয়স। ইংরেজ সেনা ছলে বলে নবাবের প্রাসাদে লুটতরাজ করে এবং মহামূল্য মণিমুক্তা নিয়ে পালায়। প্যাট্রিক রবার্টসন একটি রুবি পান, যার আয়তন একটা পায়রার ডিমের সমান। সেই রুবি প্যাট্রিকের সঙ্গে ইংল্যান্ডে আসে এবং প্যাট্রিকের মৃত্যুর পর রবার্টসন পরিবারেই থেকে যায়। লোকে উল্লেখ করত রবার্টসনস রুবি বলে। সম্প্রতি প্যাট্রিকের একটি শেষ বয়সের ডায়েরি পাওয়া গেছে, যার অস্তিত্ব আগে জানা ছিল না। তাতে প্যাট্রিক লখনৌয়ের লুটতরাজের উল্লেখ করে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন। প্যাট্রিক বলেছেন তার আত্মা শান্তি পাবে শুধুমাত্র যদি তার কোনো বংশধর ভারতবর্ষ থেকে লুট করে আনা এই রুবি আবার ভারতবর্ষে ফেরত দিয়ে দেয়। পিটার সেই পাথর সঙ্গে করে এনেছে এবং যাবার আগে এখানে কোনো মিউজিয়ামে দিয়ে যাবে। লালমোহনবাবু পুরো ব্যাপারটা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কেন্দুলিতে শীতকালে দারুণ মেলা হয় বলে শুনেছি। ঠিকই বলেছেন, দলে দলে বাউল আসে সেই মেলাতে। সেটা ঠিক কখন হয় মশাই? এই এখন মকর সংক্রান্তিতে শুরু হয়েছে। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু গো? লালমোহনবাবুর মাঝে মাঝে একটা সাহেবী মেজাজ প্রকাশ পায়। উনি বলেন সেটা ওর গল্প লেখার জন্য অনেক ইংরেজি বই কনসাল্ট করতে হয় বলে। ফেলুদা বলল, সত্যিই যেতে চাইছেন বীরভূম? ভেরি মাচ সো। তাহলে আমি বলি কি, আপনি হরিপদবাবুকে বলুন সোজা আপনার গাড়ি নিয়ে বোলপুর চলে যেতে। আমরা সেদিনই শান্তিনিকেতন এক্সপ্রেসে চলে যাব। যাবার আগে অবশ্য টুরিস্ট লজে বুকিং করে নিতে হবে। ফার্স্ট ট্রেন, শুধু বর্ধমানে থামে। 2.5 ঘন্টায় শান্তিনিকেতন পৌঁছে যাব। ট্রেনেই যাব বলছেন? তার কারণ আছে। শান্তিনিকেতন এক্সপ্রেসে লাউঞ্জ কার বলে একটা ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশনড বগি থাকে। এতে করিডোর নেই, সেই আদ্যিকালের কামরার মতো চওড়া। 25-30 জন যায়। বৈঠকখানার মতো সোফা, কাউচ, টেবিল পাতা রয়েছে। এই সুযোগ ছাড়া উচিত নয়। জিউ হারিয়ে লালাকরণ হচ্ছে মশাই। তাহলে একটা কাজ করি, শতদলকে একটা পোস্ট কার্ড ড্রপ করে দিই। শতদলটাকে? শতদল সেন এক স্কুলে এক ক্লাসে পড়েছি, এখন বিশ্বভারতীর ইতিহাসের অধ্যাপক। ব্রিলিয়ান্ট ছাত্র ছিল মশাই। আমি ওকে কোনোদিন টিক্কা দিতে পারিনি। তার মানে আপনিও ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন বলছেন? তা বাংলার জনপ্রিয়তম থ্রিলার রাইটার সম্বন্ধে সেটা বিশ্বাস করা খুব কঠিন ব্যাপার। তা আপনার বর্তমান আইকিউ পর্যন্ত বলে ফেলুদা আর কথাটা শেষ করলো না। বলল, লিখে দিন আপনার বন্ধুকে। 2 দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। বোলপুর টুরিস্ট লজে একটা ডবল আর একটা সিঙ্গেল রুম বুক করা হয়েছে। গরম কাপড় বেশ ভালো রকম নিতে হবে, কারণ এটা জানুয়ারি মাস। শান্তিনিকেতনে কলকাতার চেয়ে বেশি শীত। ইতিমধ্যে আমি ডেভিড ম্যাকাচানের বইটায় একবার চোখ বুলিয়ে নিয়েছি। দেখে অবাক লাগছিল যে একজন লোক কী করে এত জায়গা ঘুরে এত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেছে। বাংলার এই আশ্চর্য সম্পদ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। শনিবার সকালে লালমোহনবাবুর সবুজ অ্যাম্বাসেডার নিয়ে হরিপদবাবু বেরিয়ে পড়লেন। পানাগড় অবধি গিয়ে ডাইনে ঘুরতে হবে, তারপর অজয় নদী পেরিয়ে ইলামবাজার দিয়ে বোলপুর। আমরা 9:30 হাওড়া স্টেশনে জড়ো হলাম। লালমোহনবাবু বললেন, আমার দুদিন থেকে ডান চোখটা নাচছে, সেটা গুড সাইন না ব্যাড সাইন মশাই? ফেলুদা বলল, আপনি খুব ভালো করেই জানেন আমি ও ধরনের কুসংস্কারে বিশ্বাস করি না। তাও কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? লালমোহনবাবু কেমন যেন মুষ্টে পড়ে বললেন, একবার ভাবলাম এটা হয়তো কোনো আসন্ন তদন্তের লক্ষণ। তারপর মনে হলো ট্যাগরের সঙ্গে টাইমের কোনো রকম সম্পর্ক থাকা একেবারেই অসম্ভব। কাজেই ওটা আপনি মন থেকে দূর করে দিতে পারেন ফেলুবাবু। লালমোহনবাবু অবশ্য পরে বললেন, ওটাই হচ্ছে ওর ডান চোখ নাচার কারণ। কিন্তু আমার মনে হলো ব্যাপারটা যাকে ইংরেজিতে বলে কোইন্সিডেন্স আর বাংলায় কাকতালীয়। লাউঞ্জ কারে সবশুদ্ধ 24 জন বসতে পারে, কিন্তু উঠে দেখি আমাদের নিয়ে রয়েছে মাত্র 10 জন। তার মধ্যে আবার 2 জন সাহেব, একজনের সোনালি চুল, গোঁফদাড়ি নেই, আর একজনের কালো চাপ দাড়ি আর কাঁধ অবধি লম্বা চুল। বয়স ফেলুদার চেয়ে কিছু কমই হবে, মানে 30-এর সামান্য বেশি। আমার মন কিন্তু বলল এদের মধ্যে একজন নিশ্চয়ই পিটার রবার্টসন। সেটা যে সত্যি সেটা জানা গেল গাড়ি ছাড়ার 10 মিনিটের মধ্যেই।
একটা সোফায় আমরা তিনজন পাশাপাশি বসে আছি। সত্যিই বুঝতে পারছি এরকম আরামের কামরা এর আগে কখনো দেখিনি। ফেলুদা একটা চারমিনার বার করে মুখে পুরে লাইটারটা দিয়ে সেটা ধরিয়েছে। এমন সময় সোনালি চুলওয়ালা সাহেব মুখে একটা সিগারেট পুড়ে ফেলুদার দিকে হাত বাড়িয়ে বলল, মে আই? ফেলুদা লাইটারটা সাহেবের হাতে দিয়ে বলল, আর ইউ গোয়িং টু বোলপুর? সাহেব সিগারেটটা ধরিয়ে লাইটারটা ফেরত দিয়ে হাসি মুখে ফেলুদার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, ইয়েস, মাই নেম ইজ পিটার রবার্টসন অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড টম ম্যাক্সওয়েল। ফেলুদা এবার আমাদের তিনজনেরই পরিচয় করিয়ে দিয়ে বলল, তোমার লেখাই তো সেদিন স্টেটসম্যানে পড়েছিলাম না? ইয়েস, ডিড ইউ লাইক ইট? অত্যন্ত চিত্তাকর্ষক লেখা। সেই রুবি কি তুমি কাউকে দিয়ে দিয়েছো? না, ওটা আমার সঙ্গেই আছে। আমরা কলকাতার মিউজিয়ামকে ওটা অফার করেছি। ঘটনাটা কিউরেটরকে জানিয়েছি। উনি বলেছেন উনি অত্যন্ত খুশি হবেন পাথরটা মিউজিয়ামের জন্য পেলে। উনি অবশ্য ব্যাপারটা ডেলিতে জানিয়েছেন। ওখান থেকে অনুমতি পেলেই আমরা পাথরটাকে আনুষ্ঠানিকভাবে মিউজিয়ামের হাতে তুলে দেব। কিউরেটর বললেন ভারতবর্ষের অনেক সম্পদে নাকি বিদেশে চলে গেছে, তার সামান্য অংশ যদি এইভাবে ফেরত পাওয়া যেত তাহলে কত ভালো হতো। তোমার তো ইন্ডিয়ার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে, তোমার বন্ধুরও আছে নাকি? উত্তরটা বন্ধু নিজেই দিতে পারতেন, কিন্তু দিলেন পিটার রবার্টসন। থমের ঠাকুরদাদা ছিলেন বীরভূমে এক নীলকুঠির মালিক। জার্মানরা কৃত্রিম উপায়ে নীল বার করে সস্তায় বাজারে ছাড়ার পর ভারতবর্ষ থেকে নীল চাষ উঠে যায়। তখন টমের পূর্বপুরুষ রেজিনাল্ড ম্যাক্সওয়েল দেশে ফিরে যান। আমাদের দুজনেরই একই ভ্রমণের নেশা আর তার থেকেই বন্ধুত্ব। টম একজন পেশাদার ফটোগ্রাফার, আমি স্কুলে মাস্টারি করি। টমের পাশেই কামরার মেঝেতে রাখা একটা ব্যাগ দেখে আন্দাজ করেছি তাতে ক্যামেরার সরঞ্জাম রয়েছে। তোমরা বীরভূমে কদিন থাকবে? ফেলুদা জিজ্ঞাসা করল। দিন 7 বলল পিটার রবার্টসন। আসল কাজ কলকাতাতেই, কিন্তু বাংলার কিছু টেরাকোটা মন্দির দেখার শখ আছে। বীরভূমে অবশ্যই মন্দির ছাড়াও বেশ কিছু দেখবার জিনিস আছে, একবার গিয়ে পড়লে একসঙ্গে ঘুরে দেখা যাবে। ভালো কথা, তোমার স্টেটসম্যানের লেখার কোনো প্রতিক্রিয়া হয়নি? কি বলছো? লেখা বার হবার 3 দিনের মধ্যে স্টেটসম্যানের চিঠি আসতে শুরু করে। লেখকদের মধ্যে রাজরাজারের ম্যানেজার আছে, ধনী ব্যবসায়ী আছে, রত্ন সংগ্রাহক আছে। এরা সকলেই রুবি ঠা কিনতে চায়। আমি আমার লেখার মধ্যে স্পষ্ট বলে দিয়েছি যে ওটা আমি বিক্রি করব না। রবার্টসনের রুবি নিয়ে আমাদের দেশীয় রত্ন সংগ্রাহকদের মধ্যে চাঞ্চল্য পড়ে গেছে অনেক দিন থেকে। তারা ওঠার জন্য কত টাকা দিতে প্রস্তুত তা তুমি কল্পনা করতে পারবে না। আমি লন্ডনে যাচাই করিয়ে দেখিয়েছি, এটার মূল্য হচ্ছে 20,000 পাউন্ডস। পাথরটা বোধহয় তোমার কাছেই রয়েছে। ওটা টমের জিম্মায়। এ ব্যাপারে ও আমার চেয়ে অনেক বেশি সাবধান। তাছাড়া ও রিভলভার আছে, প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারে। পাথরটা কি একবার দেখা যায়? নিশ্চয়ই। পিটার টমের দিকে দৃষ্টি দিল। টম তার ক্যামেরার ব্যাগ খুলে তার মধ্যে থেকে একটা নীল মখমলের বাক্স বার করলো। ফেলুদা তার হাত থেকে বাক্সটা নিয়ে খুলতেই আমাদের তিনজনের মুখ দিয়ে একসঙ্গে একটা বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। শুধু যে এমন পাথর এর আগে দেখিনি তা নয়, এমন লাল রঙও কোথাও দেখেছি বলে মনে পড়ল না। ফেলুদা পাথরটা কিছুক্ষণ হাতে গড়িয়ে ফিরিয়ে দেখে ইটস অ্যামেজিং বলে সেটা ফেরত দিল। তারপর টম ম্যাক্সওয়েলকে উদ্দেশ্য করে বলল, আপনার রিভলভারটা একবার দেখতে পারি? ও বিষয়ে আমার কিঞ্চিত জ্ঞান আছে। কথাটা বলে ফেলুদা তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বার করে পিটারের হাতে দিল। পিটারের চোখ কপালে উঠে গেল। সে কি? তুমি যে দেখছি প্রাইভেট ইনভেস্টিগেটর, তাহলে তো আমাদের কোনো গন্ডগোল হলে তোমার শরণাপন্ন হতে হবে। গন্ডগোল আশা করি হবে না, যদিও সেটা নির্ভর করছে ম্যাক্সওয়েল সাহেবের উপর, কারণ পাথরটা ওর জিম্মায় রয়েছে। ইতিমধ্যে ম্যাক্সওয়েল তার রিভলভারটা বার করেছে। এবার সেটা ফেলুদাকে দেখতে দিল। দেখেই বুঝলাম সেটা ফেলুদার কোল্ট না, অন্য কোম্পানির তৈরি। ওয়েললি স্কট, বলল ফেলুদা। তারপর রিভলভারটা ফেরত দিয়ে বলল, তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই। তোমার এটা দরকার হয় কেন? ফটোগ্রাফির নেশা আমাকে নানান জায়গায় নিয়ে যায়। অনেক দুর্গম জায়গায় আমি গিয়েছি, জঙ্গি উপজাতিদের ছবি তুলেছি। বুঝতেই পারছো, একটা অস্ত্র থাকলে আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। এই রিভলভারটা দিয়ে আমি আফ্রিকার ব্ল্যাক মাম্বা সাপ পর্যন্ত মেরেছি। ভারতবর্ষের আগে কখনো এসেছো? না, এই প্রথম। ছবি তোলা শুরু করে দিয়েছো? কলকাতার কিছু জনবহুল অঞ্চলে ছবি তুলেছি। তার মানে বুঝতেই, হ্যাঁ, আমি যে পরিবেশে মানুষ সেরকম পরিবেশের ছবি তোলার কোনো ইচ্ছা আমার নেই। তার থেকে যত অন্যরকম হয় ততই ভালো। আমার মনে হয় প্রভার্টি ইজ মোর ফটোজেনিক দেন প্রসপারিটি। ফটো হোয়াট? প্রশ্নটা করলেন জটায়ু। ফটোজেনিক বলল ফেলুদা, অর্থাৎ চিত্তগুণ সম্পন্ন। লালমোহনবাবু বিড়বিড় করে বাংলায় মন্তব্য করলেন, এ কি বলতে চায় হার আওয়াতেরা?
আর মোর ফটোজনের দেন তারা খেয়ে পড়ে আছে। ম্যাক্সওয়েল বলল, কাজেই এখানে আমাদের ওই কথাটা মনে রাখতে হবে, ওই কথা মনে রেখেই আমি এখানেও ছবি তুলব। ভদ্রলোকের কথাগুলো আমার কেন জানি অদ্ভুত লাগছিল। পিটার ভারতবর্ষকে ভালোবাসি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বন্ধুর মনোভাব এত অন্যরকম হয় কি করে? এই বন্ধুত্ব টিকবে তো? বর্ধমানে চাওয়ালা ডেকে ভাড়ে চা খাওয়া হলো। সেই চাওয়ালাকে দাঁড় করিয়ে তার ছবি তুললেন ম্যাক্সওয়েল। বোলপুর স্টেশনে পৌঁছে সাইকেল রিক্সার ভিড় দেখে ম্যাক্সওয়েল ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু পিটার তাকে জানিয়ে দিল যে স্টেশনে এত সময় নষ্ট করা চলবে না। 4টে রিক্সা নিয়ে মালপত্র সমেত আমরা যখন বোলপুর টুরিস্ট লজে পৌঁছলাম তখন 1:10। স্টেশনে লালমোহনবাবুর বন্ধু শতদল সেন এসেছিলেন। লালমোহনবাবুরই বয়সী, ফর্সা রং, মাথায় ঢেউ খেলানো কালো চুল। অনেকদিন পর একজনকে দেখলাম যিনি লালমোহনবাবুকে লালু বলে সম্বোধন করলেন। ভদ্রলোক নিচেও অবশ্যই হয়ে গেলেন সতু। যে যার ঘরে যাওয়ার আগেই টুরিস্ট লজের লাউঞ্জে বসে কথা হচ্ছিল। শতদলবাবু বললেন, তোদের গাড়ি বলছিস 3টে নাগাদ আসবে, তারপর তোরা চলে আসিস আমার ওখানে। পিয়ারসন পল্লীতে খোঁজ করলেই আমার বাড়ি দেখিয়ে দেবে, নাম শান্তিনিলয়। তোদের একবার উত্তরায়ণ কমপ্লেক্সটা দেখিয়ে আনবো। ফেলুদা বলল, আমাদের সঙ্গে কি দুজন সাহেব যেতে পারেন? বেশ তো, তারাও ওয়েলকাম। শতদলবাবু চলে গেলেন। সকালে স্নান করে বেরিয়েছিলাম, তাই ঘরে মালপত্র রেখে প্রথমেই লাঞ্চটা সেরে নিলাম। শান্তিনিকেতনে সত্যিই শান্ত পরিবেশ, তাই ফেলুদার রেস্ট ভালো হবে। ও সম্প্রতি 2টো মামলা করে এসেছে। প্রথমটা মনে হয়েছিল আত্মহত্যা, কিন্তু শেষটায় দাঁড়ালো খুন। আর দ্বিতীয়টা জালিয়াতি। দুটোই বেশ ঝামেলার কেস ছিল, তাই ওর এখন সত্যিই বিশ্রামের দরকার। ডাইনিং রুমেই পিটার আর টমকে আমাদের বিকেলের প্ল্যানটা বলে দিলাম। পিটার তৎক্ষণাৎ রাজি, যদিও টম কিছুই বলল না। পিটার এও বলল যে এর মধ্যেই ও দুবরাজপুরের এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে টেলিফোন পেয়েছে। ফোনটা করেছিল তার ছেলে, কারণ ভদ্রলোকের ইংরেজিটা নাকি তেমন সড়গড় নয়। পিটার বলল, ভদ্রলোক আমার রুবির খবরটা পেয়েছেন এবং সেটা কেনার ইচ্ছা প্রকাশ করছেন। আমি অবশ্যই বলতে বাধ্য হলাম যে ওটা আমি বেচবো না। তাতে ভদ্রলোক ছেলেকে দিয়ে বলালেন যে পাথরটা তার একবার দেখার ইচ্ছে। আশা করি সেই সুযোগ থেকে আমি তাকে বঞ্চিত করব না। ভদ্রলোকের নাম কি? GL ড্যানধেনিয়া। ঢানঢানিয়া, বুঝলাম। কখন অ্যাপয়েন্টমেন্ট? কাল সকাল 10টা। আমরা আসতে পারি কি? নিশ্চয়ই। আপনারা এলে আমি অনেকটা নিশ্চিন্ত বোধ করব। ইনফ্যাক্ট আপনারা ভালো দোভাষীর কাজ করতে পারবেন। দুবরাজপুর আর তার পাশে হেটেমপুরে তো ভালো টেরাকোটার মন্দির আছে বলে ম্যাকসেন লিখেছেন। কথা সেরে না হয় সেগুলো দেখে আসব। শুধু মন্দির না, ফেলুদা বলল, দুবরাজপুরে আরও দেখার জিনিস আছে, হাতে সময় থাকলে সেও দেখা যেতে পারে। হরিপদবাবু অ্যাম্বাসেডর নিয়ে 3:45 পৌঁছলেন। পথে বর্ধমানে খেয়ে নিয়েছিলেন। বললেন, আমরা বেরোতে চাইলে বেরোতে পারি। আমার বিশ্রামের কোনো দরকার নেই স্যার। আমরা আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। পিয়ারসন পল্লী থেকে শতদল সেনকে তুলে নিয়ে 6 জনে গিয়ে হাজির হলাম উত্তরায়ণে। পিটার এরকম বাড়ি এর আগে দেখেনি। বলল, ইট লুকস লাইক এ ফেয়ারি টেল প্যালেস। উদিচি শ্যামলীও দেখা হলো। কোনোখানেই প্রপার্টির কোনো ছাপ নেই বলেই বোধ হয় ম্যাক্সওয়েল তার ক্যামেরা বারই করল না। লালমোহনবাবু সব দেখে দেখে বললেন, নো স্যার, এই অ্যাটমসফিয়ারে এখন প্রখর রুদ্রের প্লট বেরোয় না, তার জন্য চাই ক্যালকাটার পরিবেশ। ফেরার পথে পিটার আর টম একটা সাইকেল রিক্সা ধরল। পিটার বলল, কাছেই একটা ট্রাইবাল ভিলেজ আছে, টম তার কিছু ছবি তুলতে চায়। বুঝলাম সাঁওতাল গ্রামের কথা বলা হচ্ছে। সাহেবদের বিদায় দিয়ে আমরা আমাদের ঘরে এসে অন্তাক্ষরী খেলে বিকেলটা কাটিয়ে দিলাম। যাবার সময় শতদলবাবু তার থলি থেকে একটা বই বার করে জটায়ুকে দিয়ে বললেন, এই নিন, লাইফ অ্যান্ড ওয়ার্ক ইন বীরভূম। লেখক এক পাদ্রী, নাম রেভারেন্ড প্রিচার্ড। 100 বছর আগের লেখা বই। ইন্টারেস্টিং তথ্যে বোঝাই, পড়ে দেখবেন। উনি না বললে আমি নিশ্চয়ই পড়ব, বলল ফেলুদা। পরদিন সকাল 8:30 ব্রেকফাস্ট সারা হলো। দুবরাজপুর এখান থেকে 25 কিলোমিটার। যেতে আধ ঘন্টার বেশি সময় লাগবে না। ঢানঢানিয়ার ছেলে ওদের বাড়িটা কোথায় সেটা বুঝিয়ে দিয়েছিল। আর তাছাড়া এও বলেছিল যে দুবরাজপুরে ওটাই হচ্ছে সবচেয়ে বড় বাড়ি। আমরা 10টার 5 মিনিট আগেই একটা উঁচু দেওয়ালে ঘেরা বাড়ির লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম।
গেটের গায়ে ফলকে লেখা GL ঢানঢানিয়া। সশস্ত্র দারোয়ান একবার আমাদের মুখটা দেখে নিয়েই গেট খুলে দিতে বুঝলাম যে তাকে বলা হয়েছে সাহেবরা আসছে। গেট খুলে দিতে গাড়ি ঢুকে খানিকটা মোড়াম ফেলা পথ দিয়ে গিয়েই সদর দরজার সামনে পৌঁছে গেলাম। দরজার সামনে একটা স্কুটার ধরে একজন বছর 25-এর ছেলে, সে আমাদের দেখেই স্কুটারটা পাশে দাঁড় করিয়ে এগিয়ে এলো। আমরা গাড়ি থেকে নামলাম। পিটার এগিয়ে গেল যুবকের দিকে, হাত বাড়িয়ে বলল, মাই নেম ইজ পিটার রবার্টসন, ইউ মাস্ট বি কিশোরীলাল। হ্যাঁ, আমি কিশোরীলাল ঢানঢানিয়া। আমার বাবা আপনাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছেন। চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আমার এই 3 জন ভারতীয় বন্ধুও যেতে পারেন তো? নিশ্চয়ই। আমরা কিশোরীলালকে অনুসরণ করে বাড়ির ভেতর ঢুকে একটা উঠোন পেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে 2টো ঘর আর একটা বারান্দা পেরিয়ে একটা দরজার সামনে এসে দাঁড়ালাম। জুতো খুলতে হবে কি? ফেলুদা জিজ্ঞাসা করলো। না না, কোনো দরকার নেই। কিশোরীলালের বাংলায় বেশ একটা টান আছে। আমরা বৈঠকখানায় ঢুকলাম। বেশ বড় ঘর, দরজা জানালায় রঙিন কাচ, তাই দিয়ে আলো এসে ঘরটাকে বেশ রংদার করে তুলেছে। ঘরের অর্ধেকটা ফরাস পাতা, বাকি অংশটায় সোফা, চেয়ার ইত্যাদি রয়েছে। মালিক বসে আছেন ফরাসের এক প্রান্তে। শীর্ণকায় চেহারায় একটা প্রকাণ্ড তাগড়াই গোঁফ একটা অদ্ভুত বৈপরীত্য এনেছে। চারপাশে তাকিয়া ছড়ানো। মালিক ছাড়াও ঘরে রয়েছেন বছর 50-এর একটি ভদ্রলোক, পরনে ছাই রঙের প্যান্টের সঙ্গে খয়েরি রঙের জ্যাকেট। ইনি আমাদের দেখেই উঠে দাঁড়ালেন। পিটার ঢানঢানিয়াকে উদ্দেশ্য করে ভারতীয় ভঙ্গিতে একটা নমস্কার করে বলল, মিস্টার ঢানঢানিয়া, আই প্রেজিউম। ইয়েস, বললেন ঢানঢানিয়া। অ্যান্ড দিস ইজ মাই ফ্রেন্ড ইন্সপেক্টর চৌবে। ইনি আমার বন্ধু টম ম্যাক্সওয়েল, আর এরা 3 জনও আমার বন্ধু স্থানীয়। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, ইনি মিস্টার গাঙ্গুলি, আর এ আমার ভাই তপেশ। সিট डाउन, बैठिए। किशोरी, राम भजन के बोलो मिठाई और शरबत के लिए। কিশোরীলাল আজ্ঞা পালন করতে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা চেয়ার আর সোফায় ভাগাভাগি করে বসলাম। এবারে লক্ষ্য করলাম দেওয়ালে চতুর্দিকে টানানো দেবদেবীর ছবি মগনলাল মেঘরাজের বেনারসের বৈঠকখানার কথা মনে করিয়ে দেয়। আমরা বসতে ফেলুদা গলা কাকড়িয়ে বলল, আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমরা এসেছি মিস্টার রবার্টসনের সঙ্গে। আপনার কোনো আপত্তি থাকলে আমরা এক্ষুনি চলে যেতে পারি। নো নো, স্রেফ একটা পাথর দেখার ব্যাপার, আপনারা থাকলে খেতে কি? ম্যাক্সওয়েল হঠাৎ উঠে বলল, মে আই টেক সাম পিকচার্স মিস্টার ড্যান্ডেনিয়া? হোয়াট পিকচার্স? অফ দিস রুম? ঠিক হ্যায়, হি সেজ ইউ মে। বলে দিল ফেলুদা। लेकिन पहले तो वो रूबी दिखाइए, ही वॉन्ट्स टू सी द रूबी फर्स्ट। বলল ফেলুদা। আই সি। ম্যাক্সওয়েল ক্যামেরাটা পাশে সরিয়ে রেখে ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে রুবির কৌটোটা বার করলো। তারপর সেটাকে খুলে ঢনঢনিয়ার দিকে এগিয়ে দিতে আমার বুকটা কেন জানি না ধুকপুক করে উঠল। ঢানঢানিয়া পাথরটা বার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোনো মন্তব্য না করে সেটা তার বন্ধু ইন্সপেক্টর চৌবের হাতে চালান দিলেন। চৌবে সেটা খুব তারিফের দৃষ্টিতে দেখে আবার ঢানঢানিয়াকে ফেরত দিল। হোয়াট প্রাইস ইন ইংল্যান্ড? ঢানঢানিয়া প্রশ্ন করলেন। 20,000 পাউন্ডস, বলল পিটার রবার্টসন। 10 লাখ রুপইয়া। এবার পাথরটা বাক্সে রেখে সেটা ম্যাক্সওয়েলকে ফেরত দিয়ে ঢানঢানিয়া বললেন, আই উইল পে 10 lakhs। লাখ ব্যাপারটা সাহেবরা বোঝে না বলে আবার ফেলুদাকে বলে দিতে হলো। হি মিন্স 1 million rupees। কিন্তু তার প্রশ্ন আসছে কি করে, বলল রবার্টসন। আমি তো পাথরটা বিক্রি করব না। এই প্রথম বুঝলাম ঢানঢানিয়া ইংরেজিটা দিব্যি বোঝেন, কেবল বলার সময় হোঁচট খান। ওয়াই নট? শুধলেন ঢানঢানিয়া। আমার পূর্বপুরুষের সাধ ছিল এটা ভারতবর্ষে ফেরত যাক, বলল রবার্টসন। আমি তার সে সাধ পূরণ করতে এসেছি। আমি এ পাথর নিয়ে ব্যবসা করব না, এটা আমি কলকাতার মিউজিয়ামে দিয়ে দেব। দ্যাট ইজ ফুলিশ, বললেন ঢনঢনিয়া। জাদুঘরে এ পাথর আলমারির এক কোণে পড়ে থাকবে, লোকে ভুলেই যাবে ওটার কথা। সেটা আপনাকে বিক্রি করলে আপনি ওটা বাক্স বন্দি করে রেখে দেবেন। ননসেন্স, বেশ জোরের সঙ্গে বলে উঠলেন ঢানঢানিয়া। আমি আমার নিজের মিউজিয়াম করব,
যেমন সালার জাং মিউজিয়াম আছে হায়দ্রাবাদে, সেই রকম মিউজিয়াম আমি করব দুবরাজপুরে নয়, কলকাতায়। গণেশ ঢনঢনিয়া মিউজিয়াম। লোকে এসে আমার কালেকশন দেখে যাবে। ইয়োর রুবি উইল বি ইন এ স্পেশাল শোকেস। লোকে এসে দেখে তারিফ করবে, রুবির তলা লেখা থাকবে সেটা কোত্থেকে কিভাবে পাওয়া গেছে, তোমার নাম ভি থাকবে। এবার দুজন ভৃত্যের প্রবেশ ঘটল। তাদের একজনের হাতে ট্রেতে লাড্ডু, আর একজনের ট্রেতে শরবত। লাড্ডু খান, খেয়ে ডিসাইড করুন মিস্টার রবার্টসন। আমরা ডান হাতের কাজটা সেরে ফেলার জন্য তৈরি হলাম। লাঞ্চ টাইম হতে এখনো দেরি, কিন্তু পেট বলছে খেতে আপত্তি নেই। বীরভূমে জলের কথা আগেই শুনেছিলাম। আমাদের সঙ্গে সাহেবেরাও লাড্ডু খেলো। তারপর শরবত খাবার সময় দেখি টম ম্যাক্সওয়েল পকেট থেকে একটি বড়ি বের করে তাতে ফেলে দিল। মিস্টার মিটার, বললেন গণেশ ঢনঢনিয়া। আপনার বন্ধুদের বলে দিন কি বীরভূমের জল পিউরিফাই করার কোনো দরকার হয় না। ফেলুদা অবশ্যই সেটা আর বলল না। ওয়েল, মিষ্টি খাবার পর গুরুগম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন গণেশ ঢান্ডানিয়া। ওর শীর্ণ শরীরের থেকে এই হিরে গলা বার হওয়াটা বেশ একটা অবাক করা ব্যাপার। ভেরি সরি মিস্টার ঢান্ডানিয়া, বলল রবার্টসন। আমি তো বলেইছিলাম এ পাথর বিক্রির জন্য নয়। তুমি দেখতে চেয়েছিলে তাই দেখালাম। এবার ইন্সপেক্টর চৌবে মুখ খুললেন। আমি খালি একটা প্রশ্ন করতে চাই। পাথর বিক্রি করা না করা আপনার মর্জি, কিন্তু এমন একটা জিনিস আপনি বন্ধুর ব্যাগে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, দেখে আমার মোটেই ভালো লাগছে না। আপনি বললে আমি ওটার প্রোটেকশনের জন্য লোক দিতে পারি। সে হবে প্লেন ক্লাসম্যান। আপনি তাকে পুলিশ বলে বুঝতেও পারবেন না, কিন্তু সে আপনাদের নিরাপত্তা এনশিওর করবে, পুলিশের কোনো প্রয়োজন নেই। বলল টম ম্যাক্সওয়েল। আমার কাছে এ পাথর সম্পূর্ণ নিরাপদ অবস্থায় আছে। চোর ছেঁচড় এর উপর দৃষ্টি দিলে তাকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। আমি নিজেই অস্ত্র ধারণ করি, পুলিশের কোনো প্রয়োজন নেই। চৌবে হাল ছেড়ে দিলেন। ঠিক আছে, আপনার যদি এতই কনফিডেন্স থাকে তাহলে আমার কিছু বলার নেই। আপনারা কদিন আছেন? জিজ্ঞাসা করলেন ঢানঢানিয়া। 4-5 দিন তো বটেই, বলল পিটার রবার্টসন। আমি নিজে টেরাকোটা মন্দির সম্বন্ধে ইন্টারেস্টেড এবং সেই নিয়ে কিছু পড়াশোনা করেছি। থিঙ্ক মিস্টার রবার্টসন, থিঙ্ক। বললেন ঢানঢানিয়া। থিঙ্ক ফর 2 days, দেন কাম টু মি অ্যাগেন। বেশ, তো ভাবতে তো আর পয়সা লাগে না। ভেবে নিয়ে তারপর আবার তোমাকে জানাবো। গুড, বললেন ঢানঢানিয়া, অ্যান্ড গুড বাই। না, এ ভাষাই ভাবা যায় না। গভীর সম্ভ্রমের সঙ্গে ফিসফিসিয়ে কথাটা বললেন জটায়ু। উনি না বললে হয়তো আমিই বলতাম, কারণ এরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। প্রায় 1 বর্গ মাইল জায়গা জুড়ে ছোট বড় মাঝারি সাইজের পাথর কাত হয়ে পড়ে আছে, না হয় খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে যেগুলোর হাইট সত্যিই উঁচু, সেগুলো প্রায় 3 তলা বাড়ির সমান। এক একটা বিশাল দাঁড়ানো পাথর আবার মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গেছে, হয়তো সুদূর অতীতের কোনো ভূমিকম্পের চিহ্ন। দৃশ্যটার মধ্যে এমন একটা প্রাগৈতিহাসিক ছাপ রয়েছে যে একটা পাথরের পাশ দিয়ে যদি একটা ডাইনোসরাস বেরিয়ে আসে তাহলেও অবাক হব না। এখানেই একটা বিশেষ জোড়া পাথরকে বলা হয় মামা ভাগ্নে, আর তার থেকে পুরো জায়গাটার নাম হয়ে গেছে মামা ভাগ্নে। গণেশ ঢান্ডানিয়ার কাছে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এসে ফেলুদা প্রস্তাব করল, দুবরাজপুরেই যখন আসা হয়েছে তখন মামা ভাগ্নে না দেখে যাওয়ার কোনো মানে হয় না। চৌবেও প্রস্তাব সমর্থন করলেন। সাহেবেরা এটার কথা আগে শোনেননি। এসে তাদের চোখ ছানাবড়া হয়ে গেছে। পিটার খালি বলছে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, আর টমের মুখে এই প্রথম হাসি দেখা দিয়েছে। সে একটা ছবি তোলার বিষয়ও পেয়ে গেছে। একটা উঁচু পাথরের মাথায় বসে একটা সাধু চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াচ্ছে। তিনি কি করে ওই টঙে চড়েছেন তা মা গঙ্গাই জানেন। পিটার বলল, আচ্ছা, চারিদিকে ত্রিসীমানায় কোনো পাথর দেখছি না, অথচ এইখানে এত পাথর। এ নিয়ে কোনো কিংবদন্তি নেই। ডু ইউ নো গড হনুমান? প্রশ্নটা অপ্রত্যাশিতভাবে করলেন জটায়ু। উত্তরে পিটার মৃদু হেসে বলল, আই হ্যাভ হার্ড অফ হিম। এরপরে লালমোহনবাবু যা বললেন, একসঙ্গে এতটা নির্ভুল ইংরেজি বলতে তাকে এর আগে কখনো শুনিনি। Well, when God Hanuman was flying through the air with Mount Gandhamadhan on his head, some rocks from the mountain fell here in the Brajpur. Very interesting, বলল পিটার রবার্টসন।
সাহেব থাকা সত্ত্বেও ফেলুদা জটায়ুকে উদ্দেশ্য করে বাংলায় বলল, হনুমানের কিংবদন্তিটা বোধহয় আপনার কল্পনাপ্রসূত। নো স্যার, বলে চেঁচিয়ে উঠলেন জটায়ু। লজের ম্যানেজার নিজে আমায় এটা বলেছেন। এখানে সবাই এটাই বিশ্বাস করে। বাংলায় ভ্রমণ তা বলেনি? কি বলেছে? বলেছে রামচন্দ্র যখন সেতু বন্ধনের জন্য পাথর আনাইলেন তখন কিছু পাথর পুষ্পক রথ থেকে এখানে পড়ে যায়। ভালোই, তবে নট অ্যাজ গুড অ্যাজ মাই হনুমান। ম্যাক্সওয়েলের মনে হলো পাথরের ছবি তুলতে বিশেষ ভালো লাগছে না, যদিও আমার মনে হচ্ছিল দারুণ ফটোজনিক। ওর সুযোগ এলো মামা ভাগ্নের এক প্রান্তে পাহাড়ের শিব আর শ্মশানকালীর মন্দিরে এসে। মন্দিরে পুজো দেওয়া ও বোধহয় এই প্রথম দেখলো, কারণ দেখলাম ওর ক্যামেরার খচখচ শব্দ আর থামছে না। এই শ্মশানকালীকেই নাকি রঘু ডাকাত পুজো দিত। চৌবে দেখলাম ম্যাক্সওয়েলের কাণ্ড দেখে একটু বিচলিত হয়ে পড়েছেন। বললেন, এখানে অনেকেই কিন্তু বিদেশিরা যেসব কিছুর ছবি তুলে নিয়ে যায় সেটা পছন্দ করে না। এই ব্যাপারে তোমাকে একটু সাবধান হতে হবে। কেন? ফোঁস করে বলে উঠল ম্যাক্সওয়েল। এখানে চোখের সামনে যা ঘটছে তারই ছবি তুলছি আমি, জোচ্চুরি তো করছি না। তাও বলছি, কখন কী নিয়ে কে আপত্তি করে বসে তা বলা যায় না। ভারতীয়রা এ ব্যাপারে একটু সেন্সিটিভ। আমাদের কিছু আচার ব্যবহার বিদেশিদের চোখে দৃষ্টিকটু লাগা অস্বাভাবিক নয়, কিন্তু সেগুলোর ছবি তুলে বাইরে প্রচার করাটা অনেকের কাছেই আপত্তিকর মনে হতে পারে। ম্যাক্সওয়েল তেড়ে মেরে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু পিটার তাকে একটা মৃদু ধমকে নিরস্ত করল। আমরা মামা ভাগ্নে দেখে তেষ্টা মেটানোর জন্য কিছু দূরে রাস্তার ধারে একটা চায়ের দোকানে গিয়ে রাস্তার ওপরেই রাখা বেঞ্চিগুলোতে বসে চা আর নানখাটাই অর্ডার দিলাম। হরিপদবাবু বলে উঠলেন, এই ফাঁকে একবার চা খেয়ে নিয়েছেন, তাই আর খাবেন না। ইন্সপেক্টর চৌবে ফেলুদার পাশে বসেছিলেন, তার পাশে আমি। তাই চৌবে যে কথাটা বললেন সেটা আমার কানে এলো। আপনার নাম শুনেই আমি আপনাকে চিনেছি, কিন্তু সেটা আর প্রকাশ করিনি, কারণ মনে হলো যত্রতত্র আপনার আসল পরিচয়টা প্রকাশ পেয়ে যায়, সেটা হয়তো আপনি চাইবেন না। আপনি ঠিকই অনুমান করেছেন, বলল ফেলুদা। এখানে কি বেড়াতে? পুরোপুরি। আই সি। আপনি তো বিহারের লোক বোধ হয়। হ্যাঁ, কিন্তু 5 পুরুষ ধরে আমরা বীরভূমেই রয়েছি। ভালো কথা। ম্যাক্সওয়েল ছেলেটির সঙ্গে ভারতবর্ষের কোনো যোগসূত্র আছে কি? ম্যাক্সওয়েলের ঠাকুরদাদা এই বীরভূমেই একটা নীলকুঠির মালিক ছিলেন। নাম বোধ হয় রেজিনাল্ড ম্যাক্সওয়েল। তাই হবে। আমি ছেলেবেলায় বাপ ঠাকুরদার মুখে এক ম্যাক্সওয়েল সাহেবের নাম শুনেছি। তিনিও নীলকুঠির মালিক ছিলেন। লাভপুরের কাছে ছিল তার কুঠি। গায়ের লোকে বলতো ম্যাক্সওয়েল সাহেব। তারপরে ক্রমে সেটা খ্যাক্সওয়েলে পরিণত হয়। কেন? কারণ লোকটা ছিল ঘোর অত্যাচারী এবং অহংকারী। এর মধ্যেও দেখছি সেই পূর্বপুরুষের রক্ত কিছুটা বইছে। অথচ রবার্টসন সাহেব কিন্তু একেবারেই সেরকম নন। সত্যি করেই ভারতবর্ষ ও ভারতীয়দের ভালোবাসেন। চা পর্ব সেরে দুবরাজপুরের 2 মাইলের মধ্যে হেতেমপুরের কয়েকটা সুন্দর টেরাকোটা মন্দির দেখে আমরা লাঞ্চের আগেই ট্যুরিস্ট লজে ফিরে এলাম। হেতেমপুরের মন্দিরের গায়ে 200 বছরের পুরনো থামে মেম সাহেবের মূর্তি দেখে রবার্টসন মুগ্ধ। ম্যাক্সওয়েলের দেখলাম মন্দির সম্বন্ধে কোনো কৌতূহল নেই। সে রাস্তার ধারে টিউবওয়েলে এক মা তার বাচ্চাকে স্নান করিয়ে দিচ্ছিল, তারই কয়েকটা ছবি তুলে ফেলল। হেতেমপুর থেকে চৌবে বিদায় নেওয়ার আগে ফেলুদা তাকে একটা প্রশ্ন করল। আপনার সঙ্গে তো ঢান্ডানিয়ার যথেষ্ট পরিচয় আছে দেখলাম, লোকটা কেমন? চৌবে বলল, পরিচয় মানে ও আমাকে হাতে রাখতে চায়। ওর নানা রকম সব ধোঁয়াটে কারবার আছে, তাই পুলিশের সঙ্গে ওর দোস্তি রাখাটা দরকার। আমি অবশ্য ওর খাতিরের মানে বুঝি এবং সবসময় চোখ কান খোলা রাখি। গোলমাল দেখলে আমি ওকে রেহাই দেব না। তবে লোকটা ধনী, ওই রুবির জন্য 10 লাখ টাকা দিতে ওর গায়ে লাগবে না। ওর ছেলে কি ওর বাপের ব্যবসা দেখে? কিশোরীলালের নিজের ইচ্ছা নেই বাপের ব্যবসায় থাকার। সে নিজে একটা কিছু করতে চায় এবং সেই নিয়ে তার বাপের সঙ্গে কথাও হয়েছে। গণেশ তার ছেলেকে খুব ভালোবাসে, তাই শেষ পর্যন্ত সে রাজিও হয়ে যেতে পারে। আই সি। ভালো কথা। আপনাদের কালকের প্ল্যান কি? কাল ভাবছি সকালে একবার কেন্দুলির মেলাটা দেখে আসবো। আপনারা সবাই যাবেন, ইনক্লুডিং এই 2 সাহেব? সেরকমই তো মনে হয়। তাহলে আপনাকে বলে দিই, আপনি এই ম্যাক্সওয়েল ছোকরাটির ওপর একটু দৃষ্টি রাখবেন। ওর ব্যবহার আমার মাথায় খুব দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। নিশ্চয়ই ডাকবো। লজে ফিরে এসে আরও দুজনের সঙ্গে আলাপ হলো। তাদের কথা এই বেলা লিখে রাখি। 1, মিস্টার নস্কর। ইনি কলকাতার একজন নামকরা ধনী ব্যবসায়ী। ইনি আগেই 2টোর সময় নিজের গাড়িতে এসে পৌঁছেছেন। 2, জগন্নাথ চট্টোপাধ্যায়। ইনি বোলপুরেই থাকেন।
স্টেটসম্যানে পিটারের লেখাটা পড়ে সোজা আমাদের সঙ্গে এসে দেখা করে বললেন উনি বীরভূমের সম্পর্কে বিশেষজ্ঞ। এখানকার প্রত্যেকটি টেরাকোটা মন্দির ওর দেখা এবং সে ব্যাপারে উনি সাহেবদের খুব সাহায্য করতে পারেন। পিটার তাকে বলে দিল ওর সঙ্গে যোগাযোগ রাখতে। মিস্টার নস্কর, পরে জেনেছিলাম পুরো নাম অর্ধেন্দু নস্কর, টুরিস্ট লজে এসে লাউঞ্জে আমাদের দেখা পেলেন। আমরা সবাই তখন লাঞ্চের ডাক কখন পড়বে তার অপেক্ষায় বসে আছি। ভদ্রলোক এসে ঢুকতে আমাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করলেন, কারণ চেহারাটা বেশ চোখে পড়ার মতো। টকটকে গায়ের রং, ফ্রেঞ্চ কাট কালো দাড়ি, চোখে রিমলেস চশমা, পরনে গাঢ় নীল স্যুটের সঙ্গে জামার উপর কালো নকশা করা স্কার্ফ। ভদ্রলোক দুজন সাহেবের সামনে দাঁড়িয়ে মিস্টার রবার্টসন বলতেই পিটার উঠে দাঁড়িয়ে তার হাতটা বাড়িয়ে দিল। ভদ্রলোক করমর্দন করে বললেন, মাই নেম ইজ নস্কর। আমি স্টেটসম্যানে তোমার লেখাটা পড়ে খোঁজ খবর করে তোমার সঙ্গে দেখা করব বলে সোজা এখানে চলে আসছি আমার গাড়িতে। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? নস্কর একটা চেয়ার টেনে নিয়ে পিটারের মুখোমুখি বসে বলল, আগে তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাইছি। কি? 150 বছর আগে তোমার পূর্বপুরুষ তার ডায়েরিতে যে বাসনার কথা লিখেছেন, তুমি কি সত্যিই সেটা পূরণ করতে এসেছো? অ্যাবসলিউটলি, বলল পিটার। তুমি কি অতি প্রাকৃতিতে বিশ্বাস করো? তোমার কি সত্যিই ধারণা যে রুবিটা ভারতবর্ষে ফেরত দিলে তোমার পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে? পিটার শুকনো গলায় উত্তরটা দিল, আমি কি বিশ্বাস করি বা না করি সেটা জানার দরকার কি? যতদূর বুঝছি আপনি রুবিটা কেনার প্রস্তাব করছেন। আমার উত্তর হলো আমি ওটা বেচবো না। তুমি তোমার দেশের জহুরিদের এটা দেখিয়েছো? দেখিয়েছি। রুবির দাম তার মতে কত হতে পারে? 20,000 পাউন্ডস। পাথরটা কি হাতের কাছে আছে সেটা একবার দেখতে পারি কি? পাথরটা টমের কাছেই ছিল। সে ব্যাগ থেকে কৌটোটা বার করে নস্করকে দিল। মিস্টার নস্কর কৌটোটা খুলে পাথরটা বার করে বেশ কিছুক্ষণ ধরে সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে তারপর পিটারের দিকে ফিরে বলল, তোমাদের দুজনের কাউকেই তো তেমন ধনী বলে মনে হচ্ছে না। তার কারণ, বলল পিটার, আমরা ধনী নই, কিন্তু এও বলতে পারি যে আমরা লোভীও নই। আমরা দুজনে কিন্তু একসাথে ঢালাও নই। টম ম্যাক্সওয়েল হঠাৎ বলে উঠল। তার মানে? শুধুলেন নস্কর। পিটার বলল, আমার বন্ধু বলতে চাইছে যে এ ব্যাপারে আমাদের দুজনের মধ্যে মতের সম্পূর্ণ মিল নেই। অর্থাৎ রুবিটা বিক্রি করে 2 পয়সা রোজগারের ব্যাপারে তার কোনো আপত্তি নেই, কিন্তু রুবিটা তো ওর প্রপার্টি নয়, আমার প্রপার্টি। কাজেই ওর কথায় তেমন আমল না দিলেও চলবে। টম দেখি গম্ভীর হয়ে গেছে, তার কপালে গভীর খাঁজ। এনিওয়ে, বললেন নস্কর, আমি এখানে আরও 3 দিন আছি। শান্তিনিকেতনে আমার বাড়ি রয়েছে। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। অত সহজে আমাকে ঝেড়ে ফেলতে পারবেন না মিস্টার রবার্টসন। আমি আপনাকে 12 লাখ টাকা দিতে রাজি আছি। আমার মূল্যবান পাথরের সংগ্রহ সারা ভারতবর্ষে পরিচিত। এত বড় একটা রোজগারের সুযোগকে আপনারা কেন হেলাফেলা করছেন জানি না। আশা করি ক্রমে আপনাদের মত পরিবর্তন হবে। পিটার বলল, এখানে একটা কথা বলা দরকার। আপনার আগে আর একজন আমাদের অফার দিয়েছেন। কে? দুবরাজপুরের একজন ধনী ব্যবসায়ী। ঢান্ডারিয়া? হ্যাঁ। ও কত দেবে বলেছে? 10 লাখ। সেটা আরও বাড়বে না এমন কোনো কথা নেই। ঠিক আছে, ঢান্ডারিকে আমি খুব চিনি, ওকে আমি ম্যানেজ করে নেব। মিস্টার নস্কর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর ওদিকে ডাইনিং রুম থেকে খবর এলো যে পাত পড়েছে। বোলপুর থেকে 25 মাইল দূরে 250 বছর আগে বর্ধমানের এক মহারানীর তৈরি রাধা বিনোদের টেরাকোটা মন্দির ঘিরে চলেছে কেন্দুলির বিরাট মেলা। মেলা বলতে যা বোঝায় তার সবই এখানে আছে। দক্ষিণ দিয়ে বয়ে চলেছে অজয় নদী। আমরা গাড়িতেই এসেছি সকলে। সেটা সম্ভব হয়েছে ফেলুদা গাড়ি চালানোর ফলে। আমরা 3 জন সামনে, আর পেছনে পিটার, টম ও জগন্নাথ চাটুর্যে। মেলার একপাশে একটা বিরাট বটগাছের তলায় বাউলেরা জমায়েত হয়েছে। তাদের মধ্যে একজন আবার একতারা আর ডুগডুগি নিয়ে নেচে নেচে গান গাইছে। আমি অচল পয়সা হলাম রে ভবের বাজারে, তাই ঘৃণা করে ছোনা আমায় রসিক দোকানদারে। জগন্নাথবাবু এদিকে পিটারকে মন্দিরের গায়ের কারুকার্য বোঝাচ্ছে। আমিও কাছে গিয়ে অবাক হয়ে দেখলাম যে রামায়ণ মহাভারতের অনেক দৃশ্য মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে। টম একটু আগেও আমাদের পাশেই ছিল, এখন জানি না কোথায় চলে গেছে। একটা সুযোগ পেয়ে ফেলুদা পিটারকে নিজের কাছে ডেকে নিয়ে একটা প্রশ্ন করল।
যেটা আমার মাথায়ও ঘুরছিল। তোমাদের দুজনের বন্ধুত্বে কি একটু চিড় ধরেছে? টমের কথাবার্তা হাবভাব কাল থেকেই আমার ভালো লাগছে না। তুমি ওর ওপর কতখানি বিশ্বাস রাখো? পিটার বলল, আমরা একই স্কুলে একই কলেজে পড়েছি। ওর সঙ্গে আমার বন্ধুত্ব 22 বছরের। কিন্তু ভারতবর্ষে আসার পর থেকে ওকে যেমন দেখছি তেমন আগে কখনো দেখিনি। ওর মধ্যে কতগুলো পরিবর্তন দেখছি। এক এক সময় মনে হয় ওর ধারণা ব্রিটিশরা এখনও বুঝি ভারতীয়দের শাসন করে। তাছাড়া ও দেশে থাকতে রুবিটা ভারতবর্ষে ফেরত দেবার ব্যাপারে ও কোনো আপত্তি করেনি। এখন মনে হচ্ছে ওটা বিক্রি করতে পারলে ও আরও খুশি হয়। ওর কি খুব টাকার দরকার? ও সারা পৃথিবী ঘুরে ছবি তুলতে চায়, বিশেষ করে যেসব দেশের দারিদ্র্যের চেহারাটা খুব প্রকট। এতে যা খরচ হবে সে টাকা ওর কাছে নেই। তবে রুবিটা বিক্রি করতে পারলে যা টাকা পাওয়া যাবে তাতে আমাদের দুজনের খরচ কলিয়ে যাবে। ও যদি তোমাকে না জানিয়ে পাথরটা পাচার করে? সেরকম বিশ্বাসঘাতকতা ও করবে বলে মনে হয় না। আমি ওকে মাঝে মাঝে শাসন করতে শুরু করেছি, মনে হয় তাতে কাজ দেবে। ফেলুদা এদিক ওদিক দেখে বলল, ও কোথায় গেছে বলতে পারো? তা তো জানি না, আমাকে বলে যায়নি। আমার একটা সন্দেহ হচ্ছে। কি? দক্ষিণ দিকে নদীর পাড় থেকে ধোঁয়া উঠছে, দেখে বুঝতে পারছি ওখানে শ্মশান আছে। ও আবার তার ছবি তুলতে যায়নি তো? একবার গিয়ে দেখা দরকার। লালমোহনবাবু কাছেই একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। আমরা তাকে ডেকে নিয়ে ধোয়ার দিকে রওনা দিলাম। বাউলের দল পেরিয়ে নদীর পাড়, সেখান থেকে জমিটা ঢালু হয়ে গিয়ে জলে মিশেছে। ওই যে শ্মশান, একটা মড়া পড়ছে, আর একটা চিতায় শুইয়ে তার উপর কাঠ চাপানো হচ্ছে। ওইটা টম। পিটার চেঁচিয়ে উঠল। আমিও দেখলাম টমকে। সে ক্যামেরা হাতে যে মড়াটায় কাঠ চাপানো হচ্ছিল তার ছবি তোলার তোড়জোড় করছে। হি ইজ ডুইং সামথিং ভেরি ফুলিশ, বলল ফেলুদা। কথাটা বলার সঙ্গে সঙ্গেই সেটা যে সত্যি সেটা প্রমাণ হয়ে গেল। মরার কাছেই গোটা চারেক মস্তান টাইপের ছেলে বসেছিল। টম সবে ক্যামেরাটা চোখের সামনে ধরেছে, আর সেই সময় একটা মস্তান টমের দিকে দ্রুত এগিয়ে গিয়ে ক্যামেরাটায় মারল একটা চাপড়, আর যন্ত্রটা টমের হাত থেকে ছিটকে গিয়ে বালির ওপর পড়ল। আর টম সে বিদ্যুৎ বেগে তার ডান হাত দিয়ে মাস্তানের নাকে মারল এক ঘুষি। মাস্তানটা হাত দিয়ে মুখ চেপে মাটিতে বসে পড়ল। হাত সরাতে দেখি ওর নাক দিয়ে রক্ত পড়ছে। ফেলুদা আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঊর্ধ্বশ্বাসে গিয়ে মাস্তানদের সামনে হাত তুলে দাঁড়ালো। তার পেছনেই টম। ফেলুদা এবার মুখ খুলল। যতটা সম্ভব নরম করে সে কথাগুলো বলল। আপনারা এইবারের মতো সাহেবকে মাফ করে দিন। উনি নতুন এসেছেন, কোথায় কি করতে হয় না হয় সে বিষয়ে এখনো ধারণা নেই। মৃতদেহের ছবি তুলে উনি খুবই অন্যায় কাজ করেছেন, সেটা আমি ওকে বুঝিয়ে বলছি। আপনারা এইবারের মতো ওকে মাফ করে দিন। অবাক হয়ে দেখলাম একজন মাস্তান এগিয়ে এসে ঢিপ করে ফেলুদাকে একটা প্রণাম করে বলল, আপনি স্যার ফেলুদা নন? একেবারে সেই মুখ, সেই ফিগার। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি ফেলু মিত্তির। এই সাহেব আমাদের বন্ধু, আপনারা দয়া করে একে রেহাই দিন। ঠিক আছে স্যার, ঠিক আছে। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো বলল মাস্তানের দল। আমি বুঝলাম ফেলুদাকে চিনে ফেললে ফল যে সবসময় খারাপ হয় তা মোটেই না। কিন্তু যে মাস্তান ঘুষি খেয়েছিল সে এ পর্যন্ত কথা বলেনি। এবার বলল, আমি এর বদলা নেব। মনে রেখো সাহেব, চাঁদু মল্লিকের কথা নড়চড় হয় না। আমরা ফিরতি পথ ধরলাম। বালির ওপর পড়াতে টমের ক্যামেরার কোনো ক্ষতি হয়নি, তবে ও দেখলাম বেশ হকচকিয়ে গেছে। আশা করি এবার থেকে ও একটু সাবধান হবে। আমাদের মেলা দেখার শখ মিটে গিয়েছিল, তাই আমরা বোলপুর মুখো রওনা দিলাম। বোলপুরে ফিরে লাঞ্চ খেয়ে লাউঞ্জে এসে বসতেই দেখি চৌবে হাজির। আপনাদের খবর নিতে এলাম, বললেন চৌবে। পুলিশের চোখ, তাই বললেন, দেখে মনে হচ্ছে কোথাও একটা গোলমাল হয়েছে। বিস্তর গোলমাল, বলল ফেলুদা। তারপর শ্মশানের ঘটনা বর্ণনা করে বলল, চাঁদু মল্লিকের নামটা কি চেনা চেনা মনে হচ্ছে?
বিলক্ষণ চেনা, বললেন চৌবে। হেতমপুরে থাকে, নাম করা গুন্ডা, বার তিনেক জেলেও গেছে। ও যদি বদলা নেবার কথা বলে থাকে তো সেটা হেসে উড়িয়ে দেওয়া চলবে না। ইতিমধ্যে টম ঘরে চলে গিয়েছিল। পিটার বসেছিল আমাদের সঙ্গে। চৌবে ইংরাজিতে বললেন, শুধুমাত্র একটি লোক এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। তিনি হলেন পিটার রবার্টসন। মিস্টার রবার্টসন, প্লিজ কন্ট্রোল ইওর ফ্রেন্ডস টেম্পার। ভারতবর্ষ ৪৫ বছর হলো স্বাধীন হয়েছে। তাদের প্রাক্তন মুনিবদের কাছ থেকে এরকম ব্যবহার আজ আর কোনো ভারতীয় বরদাস্ত করতে পারবে না। সেটা তুমি ওকে বলো, বলল পিটার। আমার মাথায় সমস্ত ওলট পালট হয়ে গেছে। আমি এই টমকে আর চিনি না। তার সঙ্গে কথা বলতে হয় তুমি বলো। বলে যদি কিছু ফল হয় তাহলে আমাদের এখানে আসাটা সার্থক হবে। ঠিক আছে, আমিই বলছি। কিন্তু পাথরটা কি আপনার বন্ধুর কাছেই থাকবে? সেটা কি আপনার নিজের জিম্মায় রাখা চলে না? আমার অসম্ভব হলো মন। জানেন মিস্টার চৌবে, পাথরটা মনে হয় ওর কাছেই নিরাপদে আছে। আর ও যদি পাথরটা পাচার করতে চায় তাহলে সেটা ও আমাকে না জানিয়ে করবে বলে মনে হয় না। আমরা উঠে পড়লাম। সবাই মিলে গিয়ে ঢুকলাম 10 নম্বর ঘরে। একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে টম ম্যাক্সওয়েল। তার ঠোঁট থেকে ঝুলছে একটা আধ খাওয়া সিগারেট। ঘরের দরজা খোলাই ছিল। আমরা ঢুকতে সে মুখ তুলে চাইল, কিন্তু উঠে দাঁড়ালো না। মিস্টার চৌবে গিয়ে তার পাশের চেয়ারটায় বসলেন। আমরা বাকি কজন দুখাটে ভাগাভাগি করে বসলাম। আর ইউ ট্রাইং টু পুট প্রেশার অন মি? জিজ্ঞেস করলেন টম ম্যাক্সওয়েল। নো, বললেন চৌবে। উই হ্যাভ নট কাম টু প্লিড উইথ ইউ। তোমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানাতে এসেছি। কি অনুরোধ? ভারতীয়দের প্রতি তোমার যতই বিদ্বেষ থাক না কেন সেটা বাইরে প্রকাশ করো না। আমি তো তোমার কথা মতন চলবো না। আমার নিজের বিচার বুদ্ধি যা বলে আমি তাই করব। আমি এই দুদিনেই দেখতে পাচ্ছি তোমাদের দেশ কোথায় পিছিয়ে পড়ে আছে। এই ৪৫ বছরে তোমরা এক চুলো অগ্রসর হওনি। এখনো তোমরা হাল বলদ দিয়ে চাষ করো। কলকাতার মতো শহরে মানুষ দিয়ে রিক্সা টানাও। ফুটপাতে লোকে শুয়ে থাকে সপরিবারে। এসব কি সভ্যতার লক্ষণ? তোমরা এসব গোপন রাখতে চাও বিশ্বের লোকের কাছ থেকে। আমি তা মানব না। আমি ছবি তুলে দেখিয়ে দেব স্বাধীন ভারতবর্ষের আসল চেহারা। শুধু একটা দিক দেখলে চলবে না টম ম্যাক্সওয়েল। অন্য কত দিকে আমাদের দেশ এগিয়েছে সেটা তুমি দেখাবে না? আমরা মহাকাশে যান পাঠিয়েছি। আমাদের দেশে দৈনিক ব্যবহারের কত রকম জিনিস তৈরি হচ্ছে সেটা তুমি নিশ্চয়ই দেখেছো। জামা কাপড়, ওষুধপত্র, প্রসাধনের জিনিস, ইলেকট্রনিক যন্ত্রপাতি, কোনটা না তৈরি হচ্ছে ভারতবর্ষে? শুধু অভাবটাই তুমি দেখাবে। তোমাদের দেশে কি কিছু নিন্দীয় নেই? দুটোর মধ্যে তুলনা করো না। ইন্ডিয়ার স্বাধীনতা একটা ভাওতা, সেটা আমি আমার ক্যামেরা দিয়ে প্রমাণ করতে চাই। আজ থেকে ৫০ বছর আগে আমাদের পূর্বপুরুষেরা তোমাদের উপর যেমন কর্তৃত্ব করে এসেছে, এখনো সেটার দরকার। না হলে এদেশের কোনো উন্নতি হবে না। মাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ওয়াজ রাইট। মানে? তিনি ছিলেন নীলকুঠির মালিক। হি কিকড ওয়ান অফ হিজ সার্ভেন্টস টু ডেথ। সে কি? ইয়েস স্যার, হি ইজ পাংখাপুলার। এখন তো তবু শীতকাল। গরমে তোমাদের দেশের আবহাওয়া কি বিভৎস হয় তা আমি শুনেছি। সেই গরমকালে রাত্রে আমার পূর্বপুরুষ রেজিনাল্ড ম্যাক্সওয়েল ঘুমোচ্ছিলেন তার বাংলোয়। পাংখাওয়ালা পাংখা টানছিল। টানতে টানতে সে ঘুমিয়ে পড়ে। ঘাম এবং অজস্র মশার কামড়ের চোটে রেজিনাল্ড ম্যাক্সওয়েলের ঘুম ভেঙে যায়। তিনি আন্দাজ করেন ব্যাপারটা কি। বাইরে এসে দেখেন পাংখাপুলার মুখ হা করে ঘুমোচ্ছে। রেজিনাল্ড প্রচণ্ড রাগে তার চাকরের পেটে কষে লাথি মারতে থাকেন। তাতে চাকরের ঘুম চিরনিদ্রায় পরিণত হয়। এই হচ্ছে রাইট ট্রিটমেন্ট। তোমরা কি বিশ্রীভাবে মরা পড়াও। আজ তার ছবি তুলতে গিয়েছিলাম। এই দৃশ্য আমাদের দেশে কেউ দেখেনি। আমি তাদের দেখাতে চেয়েছিলাম, তবে স্থানীয় কয়েকজন হ্যান্ডলমাস আমাকে শাসাতে আসে। আমি ঘুষি মেরে তাদের একজনের নাক ফাটিয়ে দিই। হি ডিজার্ভড ইট। এ ব্যাপারে আমার বিন্দুমাত্র আফসোস নেই। চৌবে একটুক্ষণ চুপ করে থেকে বলল, মিস্টার ম্যাক্সওয়েল, আমি শুধু এটুকুই বলতে চাই যে দ্য সুনার ইউ লিভ আওয়ার কান্ট্রি দ্য বেটার। তুমি থাকলে শুধু দেশের অমঙ্গল নয়, তোমার নিজেরও যে অমঙ্গল হতে পারে সেটা আশা করি বুঝতে পেরেছ। আমি এদেশের ছবি তুলতে এসেছি। সে কাজ শেষ করে তবে আমি ফিরব। তোমাদের আসার আসল উদ্দেশ্য তো হলো রবার্টসনের রবিটা ফেরত দেওয়া। সেটা পিটারের উদ্দেশ্য। অ্যান্ড আই থিঙ্ক হি ইজ বিং ভেরি স্টুপিড। ও যদি পাথরটা বেচে দেয় তাহলে আমি আরো অনেক বেশি খুশি হব। রাত্রে ডিনার সেরে ঘরে বসে আড্ডা মারছি। ফেলুদা সবে একটা চারমিনার ধরিয়েছে। এমন সময় লালমোহনবাবু হঠাৎ ব্যস্ত হয়ে উঠে পড়লেন।
এত তাড়া কিসের? জিজ্ঞেস করলো ফেলুদা। আরে মশাই, শতদল একটা বই পড়তে দিয়েছে না, সেটা ছাড়তে পারছি না। টম ম্যাক্সওয়েলকে যে পাংখা বুলার জুতিয়ে মারার গল্প বলল, এই ঘটনা সেই বইতে রয়েছে। বটে? বইটার নাম লাইফ অ্যান্ড ওয়ার্ক ইন বীরভূম। লিখেছেন এক পাদ্রী, নাম রেভারেন্ড পিচার্ড। গত সেঞ্চুরির শেষ দিকের ঘটনা। রেজিনাল্ড ম্যাক্সওয়েল তার চাকরকে খুন করে, কিন্তু সেই খুনের জন্য কোনো শাস্তি তাকে কোনোদিন ভোগ করতে হয়নি। এই চাকরের নাম ছিল হীরালাল। মারা যাওয়াতে তার ছেলে অনাথ হয়ে পড়ে। এই পাদ্রী তখন ছিলেন শিউরিতে। তিনি খুনের খবরটা পেয়ে ম্যাক্সওয়েলের নীলকুঠিতে যান। সেখানে 11 বছরের অনাথ অনন্ত নারায়ণকে দেখে ভারী দুঃখ পান। তখন ছেলেটির ভরণ পোষণের ভার গ্রহণ করেন। তারপর ছেলেটিকে খ্রিস্টান করে একটি মিশনারি স্কুলে ভর্তি করেন। এই পর্যন্ত পড়েছি মশাই। সেই ছেলেটির কি হলো জানার জন্য প্রাণটা আঁকুপাকি করছে। সো প্লিজ এক্সকিউজ। দরজায় টোকা। খুলে দেখি পিটার রবার্টসন। মে আই কাম ইন? নিশ্চয়ই নিশ্চয়ই। ফেলুদা উঠে দাঁড়ালো। লালমোহনবাবু আবার বসে পড়লেন। পিটারকে গম্ভীর দেখাচ্ছে। কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। কি ব্যাপার? ফেলুদা জিজ্ঞাসা করল। আই হ্যাভ ডিসাইডেড টু সেল দ্য রুবি। সে কি? বসো বসো, বসে কথা বলো। পিটার বসলো। তারপর বলল, এই দূর দেশে এসে বন্ধু বিচ্ছেদের কথা ভেবে মনটা বড় উদ্বিগ্ন হয়ে গেল। টম বদ্ধপরিকর যে পাথরটা বেচে যা টাকা আসবে তাই দিয়ে পৃথিবী ভ্রমণে বেরোবো, এই ধারণাটা ওকে একেবারে নেশার মতো পেয়ে বসেছে। আর আমিও ভেবে দেখলাম মিউজিয়ামে দিলে কজন আর পাথরটার কথা জানতে পারবে। তাই অনেক ভেবে চিনতে অবশেষে। ফেলুদা গম্ভীর বলল, তোমাদের সিদ্ধান্ত আমি নাকচ করার কে? তবে অনেক আশা করেছিলাম যে তোমার সিদ্ধান্তই কায়েমি থাকবে। এখন দেখছি তা নয়। লালমোহনবাবু বললেন, কবে বিক্রি করার কথা ভাবছো তুমি? প্রথম অফার যখন ধানধানিয়ার, তখন ওকেই দেবো ভাবছি। ওর সঙ্গে টেলিফোনেও কথা হয়ে গেছে। পরশু সকাল 10টায় টাইম দিয়েছে। একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে বলেছিলে, এখন সেটা একটা মামুলি ঘটনায় পর্যবসিত হলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ফেলুদা। আই অ্যাম ভেরি সরি। পিটার চলে গেল। রবার্টসনের রুবির সঙ্গে ব্যবসার ব্যাপারটা জড়িয়ে জিনিসটা কেমন জানি জলো হয়ে গেল। ষোড়শোপচারে ডিনার সেরে আমরা 10:15 নাগাদ ফুলবেড়িয়া গ্রামে হাজির হলাম। পূর্ণিমা রাত, তাছাড়া এখানে ওখানে মশাল জ্বলছে, তাই দেখার কোনো অসুবিধা নেই। গ্রামের একপাশে একটা মাঠ, সেইখানেই লোকের ভিড়। এরা সাঁওতাল নয়, বেশিরভাগই শহরের লোক নাচ দেখতে এসেছে। এদের মধ্যে মেয়ে পুরুষ দুইই রয়েছে। ভিড়ের মধ্যে দেখে ইন্সপেক্টর চৌবে বেরিয়ে এলেন। শুধু আমরা নয়, বললেন চৌবে, আপনাদের অনেক পরিচিত ব্যক্তি এখানে উপস্থিত। কীরকম? জিজ্ঞেস করলো ফেলুদা। কিশোরীলাল আর চাঁদু মল্লিককেও দেখলাম। সেই বীরভূম বিশেষজ্ঞ ব্যক্তিও রয়েছেন। সে তো ভালো কথা। নাচটা আরম্ভ হবে কখন? সব লাইন করে দাঁড়িয়ে পড়েছে তো, যে কোনো মুহূর্তেই শুরু হবে। পিটারকে দেখে ফেলুদা এগিয়ে গিয়ে বলল, কাছাকাছির মধ্যে থেকো, না হলে ফেরার সময় খুঁজে বার করা মুশকিল হবে। টম ম্যাক্সওয়েল ক্যামেরা বার করে তাতে ফ্ল্যাশ লাগাচ্ছে। নস্করকে দেখলাম তিনিও একটা ছোটোখাটো ফ্ল্যাশ ক্যামেরা নিয়ে রেডি। তিনি টমের দিকে এগিয়ে গিয়ে ফটোগ্রাফি সম্বন্ধে আলোচনা শুরু করলেন। আমি কাছেই ছিলাম, তাই কথাগুলো শুনতে পাচ্ছিলাম। নস্কর জিজ্ঞাসা করলেন, তোমার কি স্টুডিও আছে? না, বলল টম ম্যাক্সওয়েল। আমি স্টুডিও ফটোগ্রাফার নই। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে ছবি তুলি, ফ্রিল্যান্স। আমার ছবি বহু পত্রপত্রিকায় বেরিয়েছে। ভারতবর্ষে যা ছবি তুলব তা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন নেবে বলেছে। তারাই আমার খরচা বহন করছে। মাদলে চাটি পড়ল। টমের সঙ্গে আমরাও নাচের দলের দিকে এগিয়ে গেলাম। নাচ শুরু হয়ে গেছে।
জনাতিরিশেক সাজগোজ করা মেয়ে পরস্পরের হাত ধরে দুলতে শুরু করেছে। 3টে মাদলের সঙ্গে 3জন বংশীবাদক রয়েছে। মাদল যারা বাজাচ্ছে তাদের পায়েই ঘুঙুর। লালমোহনবাবু আমার পাশে এসে ঘেঁষে দাঁড়িয়ে বললেন, এখন আবার বাচকটা নাচছে, কপালে কি আছে কে জানে। হিপনোটাইজড হয়ে শরীর খারাপ হয়নি তো? না, অদ্ভুত অভিজ্ঞতা জানো ভাই তপে। কী যে করেছি আর কী যে বলেছি তার কিছুই মনে নেই। এবার মশালের আলোয় হঠাৎ চাঁদু মল্লিককে দেখতে পেলাম বিড়ি ফুঁকছে। এক পা করে সে নাচের দলের দিকে এগোচ্ছে। না, নাচের দিকে নয়, টমের দিকে এগোচ্ছে। আমি লালমোহনবাবুকে ফিসফিসিয়ে বললাম, ওকে চোখে চোখে রাখা দরকার। যা বলেছ। টম কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। সে এবার পেছন দিকে চলে গেল, বোধহয় নতুন দৃষ্টিকোণ খোঁজার জন্য। সব ফটোগ্রাফারই কি এরকম ছটফটে হয়? চাঁদু মল্লিক এক জায়গায় এসে দাঁড়িয়েছে, তার দুহাত সরু প্যান্টের পকেটে গোজা। ক্রমে আমাদের দলের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লালমোহনবাবু অবশ্য আমার পাশ ছাড়েননি। আমি বাকি সকলের ওপর দৃষ্টি রাখতে চেষ্টা করছিলাম, কারণ ফেরার সময় সকলকে এক জায়গায় জড়ো হতে হবে। ওই যে ফেলুদা, চৌবেকে একটু আগে ওর পাশে দেখেছিলাম, এখন আর নেই। ওই যে নস্কর, ওর ফ্লাশ চলে উঠল। অলস ছন্দে নাচ হয়ে চলেছে। ওই কিশোরীলাল, সে পিটারের দিকে এগোচ্ছে। ওদের মধ্যে কিছু কথা হয় কি না জানার জন্য আমি জটায়ুকে ছেড়ে ওদের দিকে এগিয়ে গেলাম। কিশোরীলাল পিটারকে সামনে পেয়ে বলল, গুড ইভিনিং। পিটার বলল, কালকে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ঠিক আছে তো? ইয়েস স্যার। আশা করি তোমার বাবা মত বদলাবেন না? নো স্যার, হি ইজ মেড আপ হিজ মাইন্ড। ভেরি গুড। কিশোরীলাল চলে গেল। এবার জগন্নাথবাবুকে দেখলাম তার জায়গা নিতে। পিটার হ্যালো বলে বলল, আমাকে এই নাচের ব্যাপারটা একটু বুঝিয়ে দেবে? সার্টেনলি। জগন্নাথবাবু পিটারের পাশে ঘন হয়ে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনে নাচের ব্যাপারটা বোঝাতে আরম্ভ করল। আমি আর শুনতে না পেয়ে লালমোহনবাবুর দিকে এগিয়ে গেলাম। এবার ফেলুদাকে দেখলাম। একটা মশালের আলোয় সে একটা চারমিনার ধরালো। প্রথম নাচ শেষ হয়ে দ্বিতীয় নাচ শুরু হলো, আর এর তাল একেবারে অন্য, আগেরটার চেয়ে অনেক দ্রুত। মেয়েরা একবার নিচু হচ্ছে পরস্পরের হাত ধরে, আর পরেই সোজা হয়ে উঠছে তালে তালে মাদল আর বাঁশির সঙ্গে, সেই সঙ্গে একটানা সুরে গান। ভেরি এক্সাইটিং মন্তব্য করলেন জটায়ু। আমাদের সামনে দিয়ে মিস্টার নস্কর ক্যামেরা নিয়ে বেরিয়ে গেলেন আমাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে। কেমন লাগছে? কী ব্যাপার, এমন জোর নাচ চলছে আর আপনার কপালে খাঁজ? প্রশ্নটা জটায়ু করলেন আমাদের দিকে এগিয়ে আসা ফেলুদাকে। ভ্রুকুটির কারণ আছে, পরিবেশটা ভালো নয়। ম্যাক্সওয়েলকে দেখেছিস তুপসে? কিছুক্ষণ আগেও দেখেছি, কিন্তু এখন আর দেখছি না। ছোকরা গেল কোথায়? বলে আমাদের ছেড়ে ফেলুদা বাঁ দিকে এগিয়ে গেল। লালমোহনবাবু বললেন, তোমার দাদাকে হেল্প করবে? চলো আমরাও গিয়ে দেখি ম্যাক্সওয়েল গেল কোথায়। চলুন। লালমোহনবাবুর হাত ধরে এগিয়ে গেলাম নাচের দলের পেছন দিকটায়। চাঁদু মল্লিক, কিশোরীলাল, এক ঝলক দেখছি এক একটা চেনা মুখ, কিন্তু টম কই? ওই যে পিটার, সেও এক জায়গায় দাঁড়িয়ে ভ্রুকুটি করে এদিক ওদিক দেখছে। হ্যাভ ইউ সিন টম? আমরাও ওকে খুঁজছি। আই ডোন্ট লাইক দিস অ্যাট অল। পিটার টমকে খুঁজতে ডাইনে চলে গেল। আমরা বাদিকে এগিয়ে গেলাম। নাচ এখন আরও দ্রুত, মাদল বেজে চলেছে। নাচের দল গাইছে, দুলছে আর ঘুরছে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে ফেলুদা বেরিয়ে এলো। চৌবেকে দেখেছিস? সে গভীরভাবে উদ্বিগ্ন। উত্তরের অপেক্ষা না করেই সে এগিয়ে গেল। দুবার তাকে গলা তুলতে শুনলাম, ইন্সপেক্টর চৌবে, ইন্সপেক্টর চৌবে। 1 মিনিটের মধ্যে ফেলুদাকে আবার দেখলাম, সঙ্গে চৌবে। তারা দ্রুত এগিয়ে গেল ডান দিকে। কী ব্যাপার? লালমোহনবাবু প্রশ্ন করলেন। সংক্ষেপে, ম্যাক্সওয়েল। বলে ফেলুদা আর চৌবে এগিয়ে গেল। আমরা এবার ফেলুদা আর চৌবেকে অনুসরণ করে দৌড় শুরু করলাম। একটা গাছের ধারে গিয়ে ফেলুদা থামল। হাত 10 দূরে একটা মশাল জ্বলছে। তার আলোয় দেখলাম ম্যাক্সওয়েল মাটিতে উপুর হয়ে পড়ে আছে। তার পাশে ঘাসের উপর লুটোচ্ছে তার ব্যাগ আর ফ্ল্যাশ সমেত ক্যামেরা। হি ইজ ডেড? চৌবের প্রশ্ন। না, অজ্ঞান, পালস আছে। চৌবের কাছে দেখলাম একটা ছোট্ট টর্চ রয়েছে। সেটা জ্বালিয়ে টমের মুখের উপর ফেলতে টমের চোখের পাতাটা যেন নড়ে উঠল। ফেলুদা এবার টমের কাঁধ ধরে ঝাঁকুনি দিল। ম্যাক্সওয়েল,
টম। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে মশালের আলোয় ছুটে বেরিয়ে এলো পিটার। হোয়াটস দ্য ম্যাটার উইথ হিম? হি ইজ ডেড? না, অজ্ঞান, বললেন চৌবে। তবে জ্ঞান ফিরেছে। ইতিমধ্যে টম চোখ খুলেছে। তার মুখ যন্ত্রণায় বিকৃত। কোথায় লেগেছে তোমার? ফেলুদা জিজ্ঞাসা করল। টম কোনো রকমে হাত দিয়ে মাথার পেছন দিকটা দেখিয়ে দিল। এবার পিটার মাটি থেকে ব্যাগটা কুড়িয়ে নিয়ে সেটা খুলে ভেতরে হাত ঢোকাতে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দ্য রুবি ইজ গন, ভারী গলায় বলল পিটার। টমকে গাড়িতে তুলে নিয়ে আমরা আবার নস্করের বাড়িতে ফিরে এলাম। রুবিটা উধাও শুনে নস্করের অবস্থা দেখবার মতো হয়েছিল। সে শ্লেষ মেশানো গলায় বলল, তোমরা যা চেয়েছিলে তাই হলো। ভারতবর্ষের রুবি ভারতবর্ষেই ফিরে এলো। তবে তোমাদের পৃথিবী ভ্রমণ আর হলো না। পূর্বপল্লীর ডাক্তার সিংহ টমকে পরীক্ষা করে বললেন, মাথার পেছনে একটা অংশ ফুলেছে। কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করার ফলে টম সংজ্ঞা হারায়। এই আঘাত থেকে মৃত্যু হতে পারত কি? পিটার জিজ্ঞাসা করল। আর একটু জোরে হলে হতে পারত বই কি, বললেন ডক্টর সিংহ। আপাতত ওখানটায় বরফ ঘষে দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসা নেই। ব্যথা বেশি হলে একটা পেনকিলার খেয়ে নিলে কাজ দেবে। ডাক্তার সিংহ চলে যাওয়ার পর চৌবে মুখ খুললেন। মিস্টার ম্যাক্সওয়েল, আপনাকে যে আঘাত করেছে তাকে তো আপনি দেখতে পাননি বলে বললেন। না, সে লোক আমার পেছন দিক দিয়ে আসে। যতদূর বুঝতে পারছি, বললেন চৌবে, মাথার পেছনে বাড়ি মারার কারণ ওই পাথর চুরি করা। টম ম্যাক্সওয়েলের ব্যাগে এরকম একটা পাথর ছিল সেটা অনেকেই জানতো না। যদিও রবার্টসনের রুবির কথা অনেকেই এর মধ্যে জেনে গেছে। যারা টমের ব্যাগে পাথর আছে জানতেন তারা হলেন আমি, মিস্টার মিত্তির, তার ভাই, তার বন্ধু লালমোহনবাবু, জগন্নাথ চাটুর্যে, কিশোরীলাল এবং মিস্টার নস্কর। মিস্টার নস্কর হা হা করে উঠলেন। পাথরটা তো আমার হাতেই চলে আসতো, সেখানে আমি রাস্তা নেব কেন? যেখানে আমার বাড়ি খেয়ে টম খুনও হয়ে যেতে পারত। ওসব বলে লাভ নেই মিস্টার নস্কর। আপনি প্রাইম সাসপেক্ট। হিপনোটাইজড অবস্থায় মিস্টার গাঙ্গুলি যা বলেছেন সেগুলো যে ফলবেই এমন কোনো গ্যারান্টি নেই। এ রুবি যেমন তেমন রুবি নয়, আর আপনিও যেমন তেমন কালেক্টর নন। সেই রুবি বেহাত হয়ে যেতে পারে জেনে আপনি সেটা বিনা পয়সায় হাত করার চেষ্টা করবেন না। কি বলছেন আপনি? ননসেন্স, ননসেন্স। বলে নস্কর চুপ করে গেলেন। চৌবে বলে চললেন, এছাড়া আছে কিশোরীলাল। তার বাপ পয়সা দিয়ে জিনিসটা কিনতে চেয়েছিলেন, তাতে ছেলের কোনো লাভ হতো না, অথচ ছেলে রবির মূল্য জানে, সেটা কোথায় থাকে তা জানে। এই অবস্থায় সেটাকে হাতাবার চেষ্টা করা কি খুব অস্বাভাবিক? টমের ওপর আক্রোশ ছিল এমন ব্যক্তি ওখানে উপস্থিত ছিলেন। সে হলো চাঁদু মল্লিক। মাথায় বাড়ি মারাটা চাঁদুর পক্ষে অত্যন্ত স্বাভাবিক, কারণ সে বদলা নেবে বলে শাসিয়ে রেখেছিল। প্রশ্ন হচ্ছে, সে কি রুবির ব্যাপারটা জানতো? মনে তো হয় না। এখানে টমকে মাথায় আঘাত মেরে অজ্ঞান করে স্রেফ টাকা কড়ির লোভে ব্যাগে হাত ঢুকিয়ে যদি ঘটনাচক্রে কৌটোটা পেয়ে যায়, এই সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। পারি কি? আরেকজন সাসপেক্ট হচ্ছে জগন্নাথ চাটুর্যে। ইনি রুবির সম্বন্ধে জানতেন, কোথায় থাকে তাও জানতেন। ওর এখনও আচরণের কারণ একমাত্র লোভ। ফেলুদা বলল, একজন সাসপেক্টকে আপনি বাদ দিয়ে যাচ্ছেন মিস্টার চৌবে। কে? পিটার রবার্টসন। হোয়াট? বলে লাফিয়ে উঠল পিটার। ইয়েস মিস্টার রবার্টসন, বলল ফেলুদা। তুমি চেয়েছিলে রুবিটাকে কলকাতার মিউজিয়ামের হাতে তুলে দিতে। তোমার বন্ধু তাতেই বাদ সাধছিল। পাছে বিদেশে এসে বন্ধু বিচ্ছেদ হয়, তাই তুমি পাথরটা বিক্রি করতে রাজি হয়েছিলে। কিন্তু শেষে তোমার মত পাল্টানো আশ্চর্য নয়। এমনিতেও টমের সঙ্গে তোমার সৌহার্দ্যের সম্পর্ক ছিল না। আর আমি যদি বলি যে তুমি তোমার মূল সিদ্ধান্তে ফিরে গিয়েছিলে এবং তাই পাথরটা নিজের কাছে নিয়ে আসো। কথাগুলো শুনে রবার্টসন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শটান উঠে দাঁড়িয়ে হাত দুটো মাথায় তুলে বলল, আমি নিয়েছি কিনা তা জানার খুব সহজ রাস্তা আছে। সার্চ মি ইন্সপেক্টর চৌবে। রুবি নিয়ে থাকলে এর মধ্যে সেটা সরাবার কোনো সুযোগ আমি পাইনি। কাম অন ইন্সপেক্টর, সার্চ মি। ভেরি ওয়েল। বলে ইন্সপেক্টর চৌবে উঠে গিয়ে পিটারকে সার্চ করল। কিছুই পাওয়া গেল না। এবার ফেলুদা বলল, ওকে যখন সার্চ করা হলো তখন আমরা তিনজন বাদ যাই কেন? আসুন মিস্টার চৌবে। চৌবে ইতস্তত ভাব করছেন দেখে ফেলুদা আবার বলল, আসুন আসুন, মনের মধ্যে কোনো সন্দেহ রাখা ভালো না। চৌবে আমাদের তিনজনকেই সার্চ করলেন। তারপরে বললেন, মিস্টার রবার্টসন,
এই ব্যাপারে আমি তদন্ত করি, এটা কি আপনি চান? নিশ্চয়ই, জোরের সঙ্গে বলল রবার্টসন। আই ওয়ান্ট দ্যাট রুবি ব্যাক ইন এনি কস্ট। পরের দিন সকালে টমকে দেখলাম সে অনেকটা সামলে নিয়েছে। বলল ব্যথাটা এখনও সম্পূর্ণ যায়নি, কিন্তু আর দুদিনের মধ্যে চলে যাবে। পাথর চুরির ব্যাপারটায় দুই বন্ধুই দেখলাম সমান কাতর। এইভাবে পাথরটাকে ভারতবর্ষে রেখে যাওয়ার কথাটা পিটার মোটেই ভাবেনি, আর টম আফসোস করছে প্রথম দিনই কেন সেটাকে বিক্রি করে দেওয়া হয়নি, যখন ঢানঢানিয়া এত ভালো অফার দিল। মিস্টার চৌবে সকালে আমাদের ঘরে এলেন 11টা নাগাদ। বললেন এসে প্রথমে একবার টমকে দেখেছেন, তারপর আমাদের কাছে এসেছেন রিপোর্ট নিতে। কিছু এগোলো? জিজ্ঞেস করলো ফেলুদা। একজন সাসপেক্টকে বাদ দিতে হয়েছে। কে? কিশোরীলাল। কেন বাদ কেন? প্রথমত আমি যতদূর জানি কিশোরীলালকে, সে অত বেপরোয়া নয়। তাছাড়া এটা আমি জানতাম না, মাসখানেক হলো ঢানঢানিয়া বেশ কয়েক লাখ টাকা খরচ করে তার ছেলেকে একটা প্লাস্টিকের ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। কিশোরীলাল রেগুলার কাজে যাতায়াত করছে, তার বাবা কড়া নজর রেখেছে তার উপর। এই সময় একটা পাথর চুরি করে বিক্রি করে হাতে কাঁচা টাকা পেলে সেটা বাবার দৃষ্টি এড়াতো না। সো কিশোরীলাল ইজ আউট। চাঁদু মল্লিক? আমাদের যা হিসেব তাতে টম মাথায় আঘাত পায় 11:15 নাগাদ। তখন চাঁদু বোলপুর নবীন ঘোষের মদের দোকানে। একাধিক সাক্ষী আছে, তাদের সবাইকে জেরা করে দেখেছি। চাঁদু ইজ আউট টু। বাকি দুজন? আজ সকালে নস্করের বাড়ি সার্চ করেছিলাম, পাথরটা পাওয়া যায়নি। অবশ্যই তাতে কিছু প্রমাণ হয় না, এতটুকু পাথর লুকিয়ে রাখা তেমন কিছু কঠিন ব্যাপার না। তবে সবচেয়ে বেশি সন্দেহ করেছে কিন্তু বীরভূম এক্সপার্ট জগন্নাথ চ্যাটার্জির উপর। কেন এটা বলছেন? ও বীরভূম এসেছে মাত্র 3 বছর হলো। ওর বাড়িতে একটা ট্যুরিস্ট গাইড আছে, সেটার নাম হলো ভ্রমণ সঙ্গী। তা থেকেই ও তথ্য সংগ্রহ করে বোলপুরের আগে বর্ধমানে ছিল। সেখানে তার পুলিশ রেকর্ড রয়েছে জালিয়াতির কেস। তাই বুঝি? ইয়েস স্যার, আমার মতে হি ইজ আওয়ার ম্যান। সাহেবদের কাছ থেকেও ও পারিশ্রমিক আদায় করেছিল 100 রুপিস পার ডে। সমস্ত ব্যাপারটা খুবই সন্দেহজনক। ওর বাড়ি সার্চ করেছেন? করব আজ দুপুরে। শুধু সার্চ না, কারণ সার্চ করে কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। কড়া কথা বলে ওর মনে চরম ভয় ঢুকিয়ে দিতে হবে। ভালো কথা, আপনি নিজে কোনো তদন্ত করবেন না? বর্তমান ক্ষেত্রে আপনি অনেক বেশি কার্যকরী হবেন বলে মনে হয়, তবে মাথা খেলবে ঠিকই। আর কিছু মনে এলে আপনাকে জানাবো। আমি যে সাসপেক্টের কথা বলেছিলাম তার কি হলো? পিটার রবার্টসন? হ্যাঁ, কারণ আমার ধারণা ওর এখন যে মনের অবস্থা তাতে ও বন্ধু বিচ্ছেদটা মেনে নিতে প্রস্তুত। প্যাট্রিক রবার্টসনের মনোবাঞ্ছা পূর্ণ করাটাও ওর এখন প্রধান লক্ষ্য। আপনার কথা মনে রেখেই আমি একটু আগেই ওর ঘরটা ভালো করে সার্চ করেছি, কিছু পাইনি। চৌবে চা আর বিস্কুট খেয়ে উঠে পড়লেন। বললেন ওবেলা আবার আসবেন। ফেলুদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বড় গোলমেলে ব্যাপার। 5টা সাসপেক্ট 5টা জায়গায় ছড়িয়ে আছে। এখানে শখের গোয়েন্দাকে পুলিশ টেক্কা দেবে, তাতে আর আশ্চর্যের কি? আপনার কি কারোর উপর সন্দেহ পড়ল? জটায়ু প্রশ্ন করলেন। এই 5 জনের মধ্যে? হ্যাঁ। কিশোরীলালের ব্যবসার ব্যাপারটা যদিও জানতাম না, কিন্তু তাও আমার মন ওকে বাতিল করে দিচ্ছিল। তার কারণ ছেলেটার মধ্যে হিম্মতের অভাব। কাউকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করার সামর্থ্য ওর আছে বলে মনে হয় না। আর তার ওপর ওই ভিড়ের মধ্যে ব্যাগ খুলে তার থেকে পাথর বার করে নিয়ে পালানো। চাঁদু মল্লিক? ওর সামর্থ্য আছে, সন্দেহ নেই। তবে রুবির সম্বন্ধে, বিশেষ করে টমের ব্যাগে রুবি আছে, সেটা ওর পক্ষে জানা খুবই অস্বাভাবিক বলে মনে হয়। নস্কর লোকটাকেও সন্দেহ করতে আমার মন চায় না। বিশেষ করে মাথায় বাড়ি টাড়ি মারার ব্যাপারে ও মোটেও নিজেকে জড়াবে না। তাছাড়া এটা মনে রাখতে হবে, লোকটা টাকার অভাব একেবারে নেই। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। কি? হিপনোটাইজ হয়ে মানুষ সত্যি কথা বলে? কোনটা সত্যি বলছেন আপনি? বাহ, তবে যে বললে ওদের বয়স বলে দিলুম, ওরা ল্যাঙ্কেশিয়ার থেকে এসেছে বলে দিলুম। দুটো তথ্যই স্টেটসম্যানে লেখার গোড়ার দিকেই ছিল। তাই বুঝি? ইয়েস স্যার। আর বাকি যা বলেছেন সেটা যে মিথ্যে, সে তো প্রমাণই হয়ে গেল। তা বটে। তাহলে জগন্নাথ চ্যাটার্জি কালপ্রিট? চৌবে যা বলল তাতে তো সেরকমই মনে হচ্ছে। মামলাটার পরিসমাপ্তি খুব জমাটি হলো না, সেটা। ফেলুদার কথা শেষ হলো না, কারণ দরজায় টোকা পড়েছে।
খুলে দেখি টম ম্যাক্সওয়েল। তার মুখ গম্ভীর। ফেলুদা উঠে দাঁড়িয়ে চেয়ার এগিয়ে দিল টমের দিকে। টম মাথা নাড়ল। আমি বসতে আসিনি। আই সি। আমি এসেছি তুমি এবং তোমার দুই বন্ধুর ঘর সার্চ করতে। সার্চ তো কাল একবার করা হয়ে গেছে, তাতে তোমার বিশ্বাস হলো না? নো, সে সার্চ করেছে ইন্ডিয়ান পুলিশ। আমার তাদের উপর কোনো বিশ্বাস নেই। সার্চ করতে ওয়ারেন্ট লাগে তা জানো? যে কেউ সার্চ করতে চাইলেই সার্চ করতে পারে না। তাহলে তুমি আমাদেরকে সার্চ করতে দেবে না? নো মিস্টার ম্যাক্সওয়েল, ও ব্যাপারটা কালই হয়ে গেছে, আজ আর হবে না। ম্যাক্সওয়েল আর দ্বিরুক্তি না করে অ্যাবাউট টার্ন করে চলে গেল। বোঝুন, বললেন লালমোহনবাবু। আপনার সঙ্গে অনেক তদন্তেই অংশগ্রহণ করলো, কিন্তু ক্রিমিনাল বলে সাসপেশন এই প্রথম আমাদের উপর পড়ল। সব রকম অভিজ্ঞতাই থাকা ভালো, তাই নয় কি? তা বটে, তা আপনি কি সে ঘরে বসে তদন্ত করবেন? বেরোবেন না কোথাও? দরকার হলে নিশ্চয়ই বেরোবো, তবে এখনকার স্টেজটা হলো চিন্তা করার স্টেজ, আর সেটা ঘরে বসেই সবচেয়ে ভালো হয়। অবশ্যই তাই বলে আপনাদের ধরে রাখতে চাই না, আপনারা স্বচ্ছন্দে বেরোতে পারেন। শান্তিনিকেতন এবং তার আশেপাশে এখনও অনেক কিছুই দেখতে বাকি আছে। ভেরি ওয়েল, আমরা তাহলে একবার শতদলকে গিয়ে ধরি। ও বলেছিল ওর আজ কোনো ক্লাস নেই, দেখি ও কি সাজেস্ট করে। আপনাকে বরং একটা জিনিস দিয়ে যাচ্ছি, শতদলের দেওয়া সেই বই, সেই পাদ্রি পিটারের লেখা। দারুণ বই মশাই, কাল রাত্রিরে শেষ করেছি। আর এই ম্যাক্সওয়েলের পূর্বপুরুষ সম্বন্ধে অনেক তথ্য পাবেন, আর নীল চাষ সম্বন্ধে পরিষ্কার ধারণা হয়ে যাবে। ফেলুদাকে বইটা দিয়ে আমি আর লালমোহনবাবু বেরিয়ে পড়লাম। শতদলবাবু বললেন, চলো তোমাদের খাঁটি গ্রাম দেখিয়ে নিয়ে আসি। গোয়ালপাড়া আর তার পেছনেই আছে গুরুদেবের প্রিয় কোপাই নদী। এ দুটো না দেখলে শান্তিনিকেতন দর্শন অসম্পূর্ণ থেকে যাবে। গ্রাম এর আগে যে দেখিনি তা নয়, তবে গোয়ালপাড়ার মতো খাঁটি গ্রামের চেহারা এর আগে কোথাও দেখেছি বলে মনে পড়ল না। লালমোহনবাবুকে কবিতায় পেয়েছে। তার প্রিয় কবি বৈকুণ্ঠ মল্লিকের একটা কবিতার খানিকটা অংশ আবৃত্তি করে ফেললেন। বাংলার গ্রামে স্পন্দিছে মোর প্রাণ, সেই কবে দেখা আজও স্মৃতি অম্লান। যেদিকে ফেরাও দৃষ্টি, মানুষ ও প্রকৃতি দুয়ে মিলে দেখো কি অপরূপ সৃষ্টি। কোপাই দেখেও সেই একই ব্যাপার। এটাতেও বোঝা যায় যে বৈকুণ্ঠ মল্লিক শান্তিনিকেতনে এসেছিলেন। জীর্ণ কপাই সর্পিল গতি, মন বলে দেখে মনোরম অতি। দুই পাশে ধান প্রকৃতির দান, দুলে ওঠে সমীরণে। বলে দেবের কবি আকার অনে ছবি, চিরতরে মোর মনে। বিকেলে এক আশ্চর্য ঘটনা। ইন্সপেক্টর চৌবে 5টা নাগাদ এসে বললেন, কেস খতম। যা ভেবেছিলাম তাই, জগন্নাথ চাটুর্যে নিয়েছিল পাথরটা। সার্চ করে কিছু পাওয়া যায়নি অবশ্য, কিন্তু তারপর একটু পুলিশি চাপ দেওয়াতে সত্যিটা বেরিয়ে পড়ে, আর সেই সঙ্গে পাথরটাও। এটা একটা ফুলের টবে পুঁতে রেখেছিল। আপনি নিয়ে এসেছেন পাথরটা? ন্যাচারালি। চৌবে পকেট থেকে পাথরটা বার করলেন। আবার নতুন করে সেটার ঝলমলে রং দেখে মনটা কেমন জানি হয়ে গেল। আশ্চর্য, ফেলুদা বলল। কেন? লোকটাকে দেখে চোর বলে বিশ্বাস করা যায় না, কিন্তু জখমকারী বলা যায় না। একেবারে ভেতো বাঙালি। মানুষের চেহারা দেখে সবসময় তার ভেতরটা জাজ করা যায় না মিস্টার মিত্তির। সেটা অবশ্যই আমার অভিজ্ঞতাও বলে। তাহলে পাথরটা এবার সস্থানে চালান দিই। চলুন। আমরা 4 জনে 10 নম্বর ঘরের দিকে রওনা দিলাম। পিটার দরজা খুলল। ওয়েল মিস্টার রবার্টসন, বললেন চৌবে, আই হ্যাভ এ লিটল গিফট ফর ইউ। হোয়াট? চৌবে পকেট থেকে কৌটোটা বার করে পিটারের হাতে দিলেন। পিটার ও টমের মুখ হা। বাট হোয়ার? সেটা না হয় আর নাই বললাম। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, সেটাই হলো আসল কথা। মিস্টার ম্যাক্সওয়েল নিশ্চয়ই স্বীকার করবেন যে ভারতীয় পুলিশ বেশ কুড়িতকর্মা। এবার অবশ্যই তোমরা এটা নিয়ে কি করবে, দ্যাট ইজ আপ টু ইউ। বিক্রি করতে পারো, ক্যালকাটার মিউজিয়ামেও দিয়ে দিতে পারো। পিটার ও টম
দুজনেই উঠে দাঁড়িয়েছিল। দুজনেই এবার ধপ করে খাটে বসে পড়ল। পিটার মৃদুস্বরে বলল, গুড সো, কনগ্রাচুলেশন। এবার তাহলে চলি, বললেন চৌবে। আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ। বলল টম ম্যাক্সওয়েল। ডোন্ট, তোমার মনে যে ধন্যবাদ দেওয়ার প্রশ্নটা জেগেছে সেটাই বড় কথা, আমরা তাতেই খুশি। কি মনে হচ্ছে মশাই? পরদিন ব্রেকফাস্ট টেবিলে ফেলুদাকে জিজ্ঞেস করলেন জটায়ু। কোথায় যেন গণ্ডগোল, বিড়বিড় করে বলল ফেলুদা। আমি বলবো কোথায় গন্ডগোল? এই ফর দ্য ফার্স্ট টাইম দারোগার কাছে হেরে গেলেন ফেলু মিত্তি, সেইখানেই গন্ডগোল। ওহ, তা নয়, মুশকিল হচ্ছে কি, আমি বিশ্বাস করছি না আমি হেরে গেছি। ফেলুদা চুপ করে গেল, তারপর বলল, তপসে, তুই এখন কিছুক্ষণ লালমোহনবাবুর ঘরে যা, আমি একটু একা থাকতে চাই। লালমোহনবাবুর ঘরে গিয়ে বসতে ভদ্রলোক বললেন, আমার ভালো লাগছে না ভাই, তবে একটা সুযোগ এসেও কেমন যেন ফসকে গেল, তাই বোধহয় কাল বাচকটা নাচছিল। তারপর অবশ্য একটুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমার দাদার শরীর টরীর খারাপ হয়নি তো? দেখে কেন জানি মনে হচ্ছিল রাত্রে ভালো ঘুম হয়নি। ঘুম হয়েছে, তবে অনেক রাত অবধি আপনার দেওয়া বইটা পড়েছে, এটা আমি জানি। অবশ্যই তাও সেই সকাল 5:30টায় উঠে যোগব্যায়াম করেছে। তপসে, ফেলুদার গলা, সেই সঙ্গে দরজায় ধাক্কা। দরজা খুললাম। ফেলুদা ঝড়ের বেগে ঘরে ঢুকে বলল, চলুন, বেরোতে হবে, চৌবের ওখানে, দেরি নয়, ইমিডিয়েটলি। আমরা তৈরিই ছিলাম, তিনজনে বেরিয়ে পড়লাম। দুবরাজপুর থানায় গিয়ে গাড়িটা থামল। আমরা তিনজনে নামলাম। একজন কনস্টেবল জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে এগিয়ে এলো। একটু ইন্সপেক্টর চৌবের সঙ্গে দেখা করব। আসুন। আমরা চৌবের ঘরে গিয়ে হাজির হলাম। ভদ্রলোক কাগজপত্র দেখছিলেন। আমাদের দেখে অবাক আর খুশি মেশানো দৃষ্টি দিয়ে আমাদের দিকে চাইলেন। কি ব্যাপার? একটু কথা ছিল। বসুন বসুন। আমরা তিনজন চৌবের টেবিলের উল্টো দিকে 3টে চেয়ারে বসলাম। চা খাবেন তো? নো থ্যাঙ্কস, একটু আগেই ব্রেকফাস্ট খেয়েছি। তা বলুন, কি ব্যাপার? মাত্র একটা প্রশ্ন। বলুন বলুন। আপনি খ্রিশ্চান? চৌবের চোখ কপালে উঠে গেল। তারপর একটা সরল হাসি হেসে বললেন, হঠাৎ এই প্রশ্ন? আমি জানতে চাই, প্লিজ বলুন। ইয়েস, আই এম এ খ্রিশ্চান। কিন্তু আপনি জানলেন কি করে? আপনাকে আমি 4বার খেতে দেখেছি। প্রথমবার ঢানঢানিয়ার বাড়িতে, লাড্ডু আর শরবত। লাড্ডু আপনি বাঁ হাতে খান। ব্যাপারটা দেখেছিলাম বটে, কিন্তু যাকে লক্ষ্য করা বলে তা করিনি, অর্থাৎ ওটার তাৎপর্য বুঝিনি। দ্বিতীয়বার চায়ের দোকানে চায়ের সঙ্গে নান খাটাই খেলেন, তাও বাঁ হাতে। এটা আমার মনের কোণে নোট করে রেখেছিলাম। কাল চা বিস্কুট খেলেন আমাদের ঘরে, বিস্কুট বাঁ হাতে, তখনই বুঝতে পারি আপনি খ্রিশ্চান। কিন্তু একবারও তাৎপর্য বুঝিনি, এখন বুঝেছি। বহুত আচ্ছা, কিন্তু তাৎপর্যটা কি সেটা জানতে পারি? এই কথাটা বলতে আপনি একেবারে দুবরাজপুর চলে এলেন। তাহলে আর একটা প্রশ্ন করি। করুন। আপনার ফ্যামিলিতে প্রথম খ্রিশ্চান কে হন? আমার ঠাকুরদা। তার নাম? অনন্ত নারায়ণ। তার ছেলের নাম? চার্লস প্রেমচাঁদ। অ্যান্ড হিজ সন? রিচার্ড শঙ্কর প্রসাদ। তিনিই কি আপনি? ইয়েস স্যার। আপনার ঠাকুরদার বাবার নাম কি হীরালাল? হ্যাঁ, বাট হাউ ডিড ইউ? চৌবের মুখ থেকে খুশি ভাবটা চলে গিয়ে এখন খালি অবাক আর অবিশ্বাস। এই হীরালালই কি রেজিনাল্ড ম্যাক্সওয়েলের পাংখাটাম তো? এই খবর আপনি পেলেন কি করে? এই বই থেকে, পাদ্রি প্রিচার্ডের লেখা, যিনি আপনার ঠাকুরদাদাকে অনাথ অবস্থা থেকে উদ্ধার করে তাকে খ্রিশ্চান করে তার ভবিষ্যতের পথ করে দিয়েছিলেন। এরকম একটা বই আছে বুঝি? আছে, তবে দুষ্প্রাপ্য বই, কিন্তু আছে। তাহলে তো আপনি কি? আপনি তো জানেন। কি জানেন? সেটা আপনিই বলুন মিস্টার মিত্তির, আমার বলতে সংকোচ হচ্ছে। বলছি, বলল ফেলুদা। আপনার প্রপিতামহ সাহেবের বুটের লাথি খেয়ে প্রাণত্যাগ করার ঘটনা আপনি এখনও ভুলতে পারেননি। ছেলেবেলা থেকেই হয়তো শুনে এসেছেন রেজিনাল্ড খ্যাক্সিয়াল কী জাতীয় লোক ছিলেন,
যখন আপনি জানলেন সেই রেজিনাল্ডের নাতি এখানে এসেছে এবং যখন দেখলেন সেই নাতির মধ্যে রেজিনাল্ডের ঔদ্ধত্য আর ভারত বিদ্বেষ পুরোপুরি বর্তমান, তখন ঠিক আছে মিস্টার মিত্তির, আর বলতে হবে না। তাহলে আমি যা ভাবছি ঠিক সেটাই তো। কি? আপনি প্রতিহিংসাবশত টমকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করেছেন। পাথরটা নেন যাতে সন্দেহটা ওই 4 জনের ওপর গিয়ে পড়ে। ঠিক। এখন এর জন্য আমার কি শাস্তি হওয়া উচিত বলুন? ঠিক সেটাই আমি আপনাকে বলতে এসেছি। কি? আপনার কোনো শাস্তি হবে না। আপনার অবস্থায় পড়লে আমিও ঠিক এই জিনিসই করতাম। আপনি গুরুভাবে লঘুদণ্ড দিয়েছেন। আপনি নির্দোষ। থ্যাংক ইউ মিস্টার মিত্তির, থ্যাংক ইউ। এখন আপনার কোন চোখ নাচছে মিস্টার সর্বজ্ঞ গঙ্গোপাধ্যায়? দুটোকে একসঙ্গে আনন্দের নাকিনি। আমি কেবল ভাবছি একটা কথা। আমি জানি। কি বলুন তো? আপনার বন্ধু শতদল সেনকে ধন্যবাদ দিতে হবে, এই তো। মক্ষণ ধরেছেন, তিনি বইটা না দিলে এই মামলার নিষ্পত্তি হতো না। আর জগন্নাথ চাটুর্যের হয়ে যেতেন ক্রিমিনাল, অন্তত আমাদের মনে। ঠিক বলেছেন। হরিপদবাবু, চলুন তো দেখি পিয়ারসন পল্লী শতদল সেনের বাড়ি। রবার্টসনের রুবিটা শেষ পর্যন্ত মিউজিয়ামেই গেল। কৃতিত্বটা যে ফেলুদার সেটা বলাই বাহুল্য। ন্যাশনাল জিওগ্রাফিকের মতো বিশ্ববিখ্যাত পত্রিকা যখন ম্যাক্সওয়েলের ভারতবর্ষ আসার ব্যয়ভার গ্রহণ করেছে, তা থেকে সহজেই বোঝা যায় যে ও যথেষ্ট নামকরা ফটোগ্রাফার এবং এই জাতীয় লোকের টাকার অভাব থাকার কথা নয়। আর টাকার লোভে ও রুবিটা বিক্রি করতে চাইছিল। পিটার ম্যাক্সওয়েলের ব্যবহারে অসন্তুষ্ট হলেও ছোটবেলাকার বন্ধুত্বের কথা ভেবে ওর কথায় সরল বিশ্বাসে রুবিটা বিক্রি করতে রাজি হয়েছিল। ফেলুদার কথায় তিনি পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য যা করতে এসেছিলেন তাই করলেন। ম্যাক্সওয়েলের রাগ ও আস্ফালন কোনো কিছুই তাকে টলাতে পারল না।